আপনাদের এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। এই ক্লাসে আমরা যেটা পড়ার কথা সেটা হচ্ছে আপনাদের অলরেডি আমি শেয়ার করা আছে ব্যাচ 4 এর হচ্ছে ক্লাসের আমাদের শিডিউল যেটা হয়। আপনারা অলরেডি বেসিক এবং বারবারের জিনিসটা পড়ছেন। আজকে হচ্ছে এই তিনটা চ্যাপ্টার করে আসছেন, আশা করি। না করে আসলে আপনাদের ক্ষতি, কারণ আমি অলরেডি সাপোর্টিং ভিডিও দেওয়া আছে। সো এইটুকু আপনাদের করে আসা উচিত। দেন আমি আবার এইটুকুর উপরে আজকে ক্লাস নিব, বেসিকটা বলবো, দেন এই টপিকের উপরে কেএমএফ এ যত কয়েকটা কোশ্চেন আছে সেগুলো আলোচনা করবো, এবং আমরা চেষ্টা করব কেএমএফ এর গুলা শেষ করার জন্য উইদিন 10টা পর্যন্ত আমরা আছি আশা করি। ওকে, দেন হচ্ছে পরবর্তী ক্লাসে থাকবে আবার ভার্বাল। ভার্বাল কি থাকবে? এই যে ভার্বাল এখান থেকে আমরা দিব যে কিছু হোমওয়ার্ক দিব, দেন সেটার উপর আবার ক্লাস করব। এইভাবে আপনাদের শিডিউল চলতে থাকবে। সো আজকে যেটা এইটুকু কিন্তু সবার হোমওয়ার্ক হিসাবে ছিল। এটা আমি এইটুকুর এই যে 5LB এর অধ্যায়গুলো কিন্তু আমি করাবো না ক্লাসে। আমি কেএমএফ এর চ্যাপ্টার মানে ওই টপিকের উপরে কেএমএফ এর ডিসকাশনগুলো করব, প্লাস বেসিকটা আবার পড়বো। তার মানে আমার একটাই রিকোয়েস্ট, হোমওয়ার্ক অনেক বেশি ইম্পর্টেন্ট। হোমওয়ার্ক করলে আপনি আমার সাথে আগেলে অনেক বেশি রিসোর্স শেষ হবে। 3 মাসে মনে হবে 6 মাস 8 মাসে পড়া পড়ে ফেলছেন। হোমওয়ার্ক করবেন না, আপনি আসলে আমার স্পিডে ধরতে পারবেন না। ওকে। ভাইয়া, যে কেএমএফ এর যে ম্যাথ গুলো করাবেন আপনি, সেই ম্যাথ গুলো কি আমাদেরকে পিডিএফ আকারে কি দেওয়া আছে? আমাদের এই যে না, এখনো দেওয়া হয় না এগুলো। আজকে যখন কেএমএফ ঢুকবো তখন বুঝতে পারবেন আমরা আসলে কোথা থেকে পড়ি। ঠিক মানে আছে? ওইটাই মাত্র আমি আপনার সাথে একটু শেয়ার করছিলাম, আপনি যে ম্যাথ গুলো দেখাবেন সেটার পিডিএফটা যদি পাইতাম তাহলে একটু দেখে দাও। পাবেন পাবেন কোথা থেকে পড়াবো এটা একটু পরে আসি আমি। মাত্র তো কে কোয়ান শুরু হইলো, তাই না? ডিটেলস সবই জানবেন, সমস্যা নাই। পুরো জিনিসটা প্রসেসে আসবে। আফটার দ্যাট ক্লাসের পরে যদি মনে হয় কনফিউশন থাকে তখন আমাদের সাথে শেয়ার করেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা হচ্ছে আজকে ক্লাসে যাই। আজকে ক্লাসে বেসিক কথা বলবো। আমাদের ক্লাস সিস্টেমটা এরকম, প্রত্যেকদিন আপনি পড়ে আসবেন, তারপর আমরা বেসিক নিয়ে আলোচনা করব। এটা বিকজ অফ বেসিকটা দুইবার হচ্ছে ক্লিয়ার হবে, আর কিচ্ছু না। আর কোনো লক্ষ্য নেই। অলরেডি আপনারা ভিডিও দেখে আসেন, তারপর আমরা দেখি এবার হচ্ছে ট্রাই করে পুরো জিনিসটা। কেউ কিছু বলবেন? বলেন। ভাইয়া, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা ভাইয়া, আমি হলো সাপোর্টিং ভিডিও যখন দেখতেছিলাম তখন দেখলাম যে 3টা চ্যাপ্টার ছিল না 5 পাউন্ডের। তো হুম। চ্যাপ্টার 13টাই যে এই বেসিক গুলো আপনি খুব সুন্দর করে বুঝাইছেন and অনেক সময় নিয়ে বুঝাইছেন। তো দেখা গেছে কি ওই ভিডিও দেখার পরে এইটার বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে, বাট ওই দিন বোধহয় সময় ছিল না, যার কারণে বাকি 2টা চ্যাপ্টারের বেসিক গুলা ওভাবে আপনি ইয়ে করতে পারেন নাই। তো যদি সম্ভব হয় ভাইয়া, আজকে যদি 7 আর 14তে মানে যেগুলা কোশ্চেন আসতে পারে বা যে বেসিক গুলা আমাদের জানা দরকার ওগুলা যদি আজকে একটু ডিসকাস করেন তাহলে ভালো হয় আর কি। এটা ওইখানে কতটুকু আছে জানি না, বাট ওইটুকু থেকে তো সবকিছু এই কি বলে হয়ে যাওয়ার কথা। যদি না হয়, যখন কেএমএফ এ কিছু ম্যাথ করব সেখানে হয়ে যাবে, ঠিক আছে? এই যে আমরা ওই টাইপেরই ম্যাথে যাই, যে 3টা টপিকের উপরে কি ম্যাথ আছে সেটার উপরে কেএমএফ এ কিছু ম্যাথ দেখবো এখানে। আফটার দ্যাট এই ওয়েবসাইটে চলে গেল কেন ভাঙে আবার? সো মানে এগুলো ভাইয়া, ক্লিয়ার আমার হয়ে যাবে। আমার মতো আমার মতো স্টুডেন্ট যারা আছে, আমি যেমন কোয়ান্টি অনেক উইক, আমি গত 4 বছর ধরে হ্যাঁ, ম্যাথ ক্লাসের এটা সাথে কোয়ান্টে ডিসকানেক্টেড। উইক, এই জন্য আপনাকে জাস্ট হচ্ছে আমি বললাম না, আপনাদের থেকে আমি সময় নিয়েছি কয়দিন বলেন তো কোয়ান্টে বেসিক ক্লিয়ারের জন্য? কয়দিন তো কয়দিন নিয়েছি বলেন তো? আমি আপনাদের থেকে সময় নিয়েছি বেসিকের জন্য 1 মাস 20 দিন, মানে 1 মাস 15 দিন, মানে 1.5 মাস আর কি। 1.5 মাস পরে যদি আপনি বলেন যে আপনি জিরোতে আছেন, জিরোর পরে 1.5 মাস, মানে আপনি অগাস্ট সেপ্টেম্বরের 15 তারিখ আপনি আপনি আবার বললেন যে আপনি বেসিক আর কোনো কোশ্চেন আছে কিনা। আজকে প্রথম ক্লাস। একটু পেন লাগবে, আমার হোমওয়ার্কটা করে আসবেন, কিছু পারবেন কিছু পারবেন না। মেইন কথা হচ্ছে 5LB কোনো ম্যাথ টাইপেরই মেইন এক্সামে থাকে না। আপনি প্রথম দিন থেকে আপনি কিন্তু কোথায় চলে যাচ্ছেন, যেই টপিক যেটা থেকে ম্যাথ আসবে, যেই ডিফিকাল্টি ম্যাথ পাবেন পরীক্ষা হলে, কেএমএফ বা রিয়েল কোশ্চেন, সেইগুলোই কিন্তু প্রথম দিনই আমরা ঢুকতেছি, তাই না? তাই তো অফিসিয়ালি ঢুকতেছি আমরা। সো এইটার অভ্যস্তটা আমরা নিয়ে আসবো। দেন আফটার দ্যাট হচ্ছে প্রত্যেকটা টপিক যখন আলোচনা করবো এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই যে ওয়েবসাইটগুলো আজকে অনেক স্লো হয়ে আছে। ওকে, সেটা নিয়ে পরে নাই। আপনি জাস্ট হচ্ছে আপনার যে ডিউটি, আমার হোমওয়ার্কের ভিডিওগুলো দেখা, 5টা অধ্যায় শেষ, মানে 3টা অধ্যায় থাকে, 3টা অধ্যায় শেষ করা। তারপরে 5LBর কোনো ম্যাথে যদি প্রবলেম থাকে, যে আমি হচ্ছে ওই স্পেসিফিক ওই ম্যাথগুলো আমি পারি নাই বা টপিকটা না, সেটা সুন্দর করে ডিসকাশন গ্রুপে পোস্ট করে দিবেন। পরবর্তী ক্লাসের আগে সেই টপিকটা আমি কিছুক্ষণ আলোচনা করে দিব, ঠিক আছে? ক্লিয়ার কি? ক্লিয়ার সবাই? জি। ভাইয়া, আমি হুম। বুঝতে পারছি ভাইয়া, আরেকবার যদি একটু বলি ছোট করে। হ্যাঁ,
সেটা হলো মানে আমি যদি ভুল না করে থাকি, এখানে যে 18টা ইয়ে লেখা আছে, টপিক লেখা আছে, এগুলো হচ্ছে মোস্টলি আপনার ওই যে প্রাইমের চ্যাপ্টারটা থেকে, চ্যাপ্টার 13, তাই না? না, সবগুলো মিলেই এগুলো প্রাইম না, মানে এই বেসিক, এটা হচ্ছে বেসিকের উপরে, এরিথমেটিকের বেসিকের উপরে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। না আমি হচ্ছে ওই সাপোর্ট ভিডিওটা দেখতে গিয়ে প্রবলেম যেটা ফেস করছি হচ্ছে রুটের যে চ্যাপ্টারটা 14, ওই ওইটার কিছু বেসিক নিয়ে আমার প্রবলেম হচ্ছিল আর কি। আচ্ছা, তো যদি স্পেসিফিক প্রবলেম থাকে, যেমন আগের তিনটা ব্যাচে হয় নাই, মানে আচ্ছা আচ্ছা আমি আসলে প্রবলেম ফেস করি নাই যে তারা হচ্ছে এই কোয়ান করতে যায় অনেক বেশি প্রবলেমে পড়ছে, এই জন্য আমি আপনার কোশ্চেনে নতুন। ভাইয়া তারপরেও আমি আমার বললাম, প্রবলেম যদি হচ্ছিল স্পেসিফিক কোনো টপিকে যদি প্রবলেম থাকে যে আমি স্পেসিফিক এই জিনিসটা পারে, মানে আমার টপিকই ছিল বাট হয় নাই, সেটা একটু ক্লাসের আগে আমাকে জানাই দিন, ঠিক আছে? তাহলে আমি ওই রকম ভাবে আপনাদের জন্য নিয়ে আসবো, এটা সমস্যা নাই। তারপরও এই যে আজকের পরে যদি টপিক থেকে যায়, যেটা থাকার কথা না, মানে থেকে যায়, তাহলে নেক্সট ক্লাসে আমি অবশ্যই সেটা আলোচনা করব। সেটার জন্য ডিসকাশন গ্রুপে সুন্দর করে যার যার মতামত, কে কোনটা পারেন না সেটা দিবেন। ওই গ্রুপটা রাখাই হয়েছে আপনাদের জন্য, কথা বুঝছেন? আচ্ছা ক্লিয়ার? ঠিক আছে। জি জি ভাইয়া, আসলে চ্যাপ্টার 14 ওই যে রুটের জায়গায় কিছু সমস্যা সো হয়েছে আর যদি কি। থাকে, যদি থাকে, আমি তো বললাম, মানে ধরেন একদম বেসিক ওইটা হয়তো বা মিস হয়ে গেছে, হয়তো বা ওদের লাগে নাই, আপনাদের লাগতে পারে, এটা তো হচ্ছে আমি না করি নাই, তাই না? জাস্ট বিকজ অফ এখন আপনাদের কি করতে হবে, সুন্দর করে ওই যে আহ, কোনটাতে কিসে প্রবলেম হইতেছে, কোন রুটের স্পেসিফিক, সেগুলো একটু জানাই দেন। অথবা হচ্ছে নেক্সট দিন হচ্ছে রুটে যদি স্পেসিফিক কোনো জিনিস দেখানোর প্রয়োজন হয়, আমি নেক্সট ক্লাসে দেখাই দিব, ঠিক আছে? আজকে অন্তত এইগুলো করি, নাকি? সমস্যা নেই, কোনো জি ভাইয়া। প্রবলেম থেকে যাবে না আশা করি। এবং দেড় মাসের মধ্যে আমি পুরো বেসিকটা ক্লিয়ার করে ফেলি, তারপরে লাস্ট মাসে হচ্ছে আপনাদের কেএমএফ চলে, প্লাস হচ্ছে আপনাদের জন্য আমি আলাদা রাখি, সেটা হচ্ছে মক ব্যাচ। সো মক ব্যাচে যারা প্রয়োজন তারা যায়, সবাই মক দিয়ে পরীক্ষাতে বসে যায়। এই হচ্ছে আমার সিস্টেমটাই, 3 মাস একদম পুরো প্যাকেজ, 6 মাস 8 মাসের প্যাকেজ আর কি। ওকে, সো শুরু করি। আজকে কোয়ান ক্লাসে হচ্ছে আপনাদের দ্বিতীয় ক্লাস, বাট কোয়ান হিসাবে আমরা এভাবেই যাই। সো এখানে কিছু বেসিক লাগে, যে বেসিকগুলো একদম ম্যান্ডেটরি, মানে জিআরই দিবেন, যেটা লাগবেই, যেটা ছাড়া আপনি হচ্ছে আগাইতে পারবেন না। যে রুলসটা আসলে আগে যত আগাবেন, ডিপে যাবেন, যত মানে ম্যাথ করতে যাবেন, সেগুলো লাগবে, এই বেসিকটা লাগবে, এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ভাই ওকে, আপনি কি সো ভাই আপনি কি স্ক্রিনে কিছু শেয়ার করছেন? স্ক্রিন শেয়ার করি নাই, ও, করছি তো। না, দেখা যাইতেছে না, মানে আমার কি তাহলে নেটে আপনার সমস্যা নেটের কিনা? প্রবলেম, হ্যাঁ আপনার নেটের প্রবলেম হচ্ছে। দেখা যাচ্ছে না আসলে ভাইয়া, মানে যতই লিভ করছি আবার জয়েন করছি এখন কিন্তু কারা কারা দেখতে হচ্ছে না। পাচ্ছেন একটু বলুন তো। দেখতে পাচ্ছি হ্যাঁ দেখা ভাইয়া। যাচ্ছে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। বলেন, এটার সমাধান আমি কি দিতে পারি? দেখা যাচ্ছে। যাচ্ছে ভাইয়া দেখা। হুম, এখন এটার সমাধান হচ্ছে রেকর্ডিং দেখতে হবে, অথবা আমাদের নেট আরো স্টেবল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ক্লাস নেওয়ার, যেটা আবার হয়ে যাবে কি এই প্রাণঘাতী একটা টাইপের, তাই না? তাই তো, যদি আরো কয়েকদিন অপেক্ষা করি ক্লাস নিতে। না না, এটা ভাইয়া ফিজিবল হবে না। সো আমরা একটু, যাদের প্রবলেম হচ্ছে একটু রেকর্ডিংটা দেখেন, ইউটিউবে যেহেতু দেখা যায় এখন ইজিলি। আর তারপরেও যদি হয় তাহলে আস্তে ধীরে আশা করি নেট ঠিক হয়ে যাবে, কিন্তু আজকে নেট একটু কম, এটা আমরা জানি, কারণ ফেসবুক ওটাই দিয়ে তারা নেটগুলোকে একটু স্লো করে দিয়েছে। ওকে, এই যে আমরা একটা নর্মাল ওয়েবসাইট, এটাকে লোড করে দিতে পারছি না, এই যে ভেঙে গেছে, আপনাদের কেমনে করাবো আমি দেখাচ্ছি। ওকে, ঠিক আছে, বেসিকে যাই, দেন হচ্ছে আমরা যদি আজকে ওয়েবসাইট লোড না হয় নেক্সট ক্লাসে আবার করাবো, সমস্যা নেই, প্যারা নাই। ঠিক আছে, দেখি। সো এরিথমেটিকের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে কিছু জিনিস জানতে হয়, কারণ হচ্ছে কেন জানতে হয়, আমার আগেই জানি আমাদের কোয়ান্টিটিভ কম্পারিজনের কোশ্চেন আসে। কিউসি কোশ্চেনগুলো হয় কি, দুইটা পার্টে থাকে, এইটার সাথে তুলনা করতে হয়, এটার সাথে উপরে একটা শর্ত থাকে, এই এক্স এর ভ্যালুটা বিভিন্ন বলতে পারে, এক্স এর ভ্যালুটা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, একটা হোল নাম্বার। ধরলাম এখানে বলে দিয়েছে x+1 আর এখানে বলে দিয়েছে 5। এখন আমাকে এই এক্স এর ভ্যালুটা উপরে যা বলবে তার উপরে ডিসিশন নিয়ে এক্স এর ভ্যালু বসাইতে হবে, চেক করতে হবে। এই যে কোয়ান্টিটিভ কম্পারিজন হয় কি, দুইটা পার্টের সাথে সম্পর্ক দেখতে হয়, যে আমি যদি হচ্ছে কিউসি এই পাশে একটা এই পাশে একটা থাকে, আমি যদি একটা এক্সাক্ট রিয়েল কোশ্চেন খুলি, আমি কেন হচ্ছে এই টপিকটা পড়তে হবে, এটা ভালোভাবে, এটা পড়ার কিছু নাই, বাট এটা আবার অনেক কিছু। শর্তটা খুব ভালোভাবে মনে রাখতে হয়, এই শর্ত মনে না থাকলে এই ঝামেলাগুলো হয়। যে কোনো কোশ্চেনই থাকবে, আমি যদি ওপেন করি,
এই যে উপরে যে ডাটাটা থাকে, এই উপরে একটা শর্ত থাকে, একটা ভেরিয়েবল দিয়ে একটা শর্ত থাকে, এই শর্তটার উপর ডিপেন্ড করে নিয়ে আসতে হয়। এই যে উপরে যে শর্তটা দিছে 4 এর থেকে বড়, 4 এর থেকে বড় তো যে কোনো সংখ্যা হতে পারে, এটা দশমিকও হতে পারে, এটা কি হতে পারে, ইন্টিজার হইতে পারে, এটা দুইটাই হইতে পারে। এই জিনিসটা জানার জন্য কি করতে হবে, এই যে এই জিনিসটা যে দুইটাই হইতে পারে, এই যদি এখানে এই শর্তটা না থাকতো তাহলে এই n এর ভ্যালুটা পজিটিভ হইতে পারতো, নেগেটিভ হইতে পারতো, জিরো হইতে পারতো, দশমিক হইতে পারতো, তারপরে দশমিক পজিটিভ হইতে পারতো, দশমিক নেগেটিভ হইতে পারতো, হাজার জিনিস হইতে পারতো। সো এই জন্যে এই শর্তটা, উপরের শর্তটা খুব ভালোভাবে খেয়াল করতে হয়। অনেক সময় এই শর্তের উপর ডিপেন্ড করে আনসারগুলো হয় কোনটা হবে, এ হবে না বি হবে নাকি সি হবে। সো যেহেতু কোয়ান্টিটিভ কম্পারিজন ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, সিলি মিস্টেক সব থেকে বেশি হয়, সেই জন্য এগুলোতে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমি যদি আরেকটু যাই, ওকে এখানে গেল, এই যে এখানে দেখেন এই যে এক্স এর ভ্যালুটা 1 থেকে 2 এর মাঝে, আমি জাস্ট এটা দেখাতে চাচ্ছি, উই এই স্পেসিফিক ওটা পাচ্ছি না, বাট এই যে শর্তটা, একটা শর্ত দিয়ে দুই পাশে দুইটা কোশ্চেন চলে আসছে, এর সাথে এটাকে মিলাতে বলছে, তার মানে এই শর্তটা দেখে বুঝতে হবে কোন দিকে যাবে। এক্স এর ভ্যালুটা অবশ্যই 1 থেকে 2 মানে হচ্ছে দশমিক সংখ্যা, 1 থেকে 2 এর ভিতরে আছে। এই জিনিসটা চেনার জন্য আসলে আমার এই জিনিসটা লাগবে যে আমার শর্তটা, পরীক্ষা হলে আমি যেহেতু শর্ত দিয়ে পাবো, শর্তটা আমার বুঝতে হবে। এই জন্য আমাকে জানতে হবে ন্যাচারাল নাম্বার কি, হোল নাম্বার কি, ইন্টিজার কি, পজিটিভ ইন্টিজার কি, নেগেটিভ ইন্টিজার কি, এইগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। সো এটাই। সো ন্যাচারাল নাম্বার বলতে কি বোঝায় বলেন তো কেউ একজন, ন্যাচারাল নাম্বার কি বোঝায়? 1 2 3 4 5 6 থেকে শুরু করে যতগুলো আছে। এক থেকে শুরু যেকোনো। আচ্ছা, আমরা দুইটা জিনিস জানতে পারি, এটা ইনফিনিটি পর্যন্ত, আরেকটা হচ্ছে ইনফিনিটি পর্যন্ত, আরেকটা হচ্ছে ওকে, কোনটা কি? 1 থেকে যখন শুরু হবে সেটা কি আমার ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার। সো ন্যাচারাল নাম্বার যদি আমার উপরে শর্ত থাকে, আমি কখনো জিরো দিয়ে টেস্ট করব না, কিন্তু যখন হোল নাম্বার বলে তখন আমি কি দেব, সাথে জিরো দিয়ে জিরোটা আমার টেস্ট করতে হবে। হয়তো বা জিরোর জন্য বাকি সবগুলোর জন্য হয়তো বা অপশন বি হইতে পারে, জিরোর জন্য হয়ে গেলে অপশন এ, তখন কিন্তু আনসার হয়ে যাবে ডি। সো এই জিনিসটা একদম কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। নাম্বার বললেই ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 থেকে শুরু হবে, আর হোল নাম্বার হচ্ছে 0 থেকে শুরু হবে। ইন্টিজার যখনই পরীক্ষা হলে বলবে ইন্টিজার, তার মানে আমি এখানে দশমিক সংখ্যা নিতে পারবো না। সো ইন্টিজার কিন্তু নেগেটিভও হইতে পারে, আমার পজিটিভ হইতে পারে। সো নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে। এখন যদি বলে পজিটিভ ইন্টিজার, তার মানে কত থেকে নিব? 0 থেকে। পজিটিভ ইন্টিজার কিন্তু আমি কোথা থেকে নিব? 0 থেকে। 0 থেকে। সো এই জিনিসগুলো আমার খেয়াল রাখতে হবে এক্সাক্ট ভাবে। যদি আমাকে কোনো জায়গায় পরীক্ষা হলে কোনো একটা ভেরিয়েবলকে কিছু না বলা থাকে, তখন আমি 4টা জিনিস চেক করব। হইতে পারে সে পজিটিভ, নেগেটিভ, হইতে পারে সে পজিটিভ, হইতে পারে সে ইন্টিজার, হইতে পারে সে দশমিক বা ফ্লট। সো এই 4টা জিনিস আমার মাথার মধ্যে রাখতে হবে। এই 4টা জিনিসের উপরে ডিপেন্ড করে আসলে আমার আনসারটা বেরিয়ে করবে। সো এই জিনিসটা আমার খেয়াল রাখতে হবে। সব থেকে বড় কথা, আমার ব্রেইনকে অবজার্ভ করতে হবে কোয়ান্টিটিভ কম্পারিজনে, এর উপরে ডিসিশন নিয়ে আনসারগুলো এদিক সেদিক হয়, ভুল হয়। ঠিক আছে, ক্লিয়ার সবাই? সো ব্রেনকে এইভাবে অ্যাডাপ্ট করবেন যে আমার যখনই আমি কোয়ান্টিটিভ কম্পারিজন পাবো, এই 4টা জিনিস আমার মাথায় থাকতে হবে। তার মধ্যে কোনো সময় হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার থাকে, এগুলো আমার ভালোভাবে জানতে হবে। সো এইগুলো আমাদের বেসিকের কোশ্চেন, বাট এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটার জন্য আনসারগুলো ভুল হয়ে যায়। ওকে, দেন আসি হচ্ছে নাম্বার অফ ইন্টিজার ইন দ্য ইন্টারভ্যাল, মানে কতগুলা ওই ইন্টারভ্যালের মধ্যে কতগুলা নাম্বার আছে, ইন্টিজার নাম্বার আছে, ইন্টারভ্যাল আছে, কতগুলা ইন্টারভ্যালে আছে। এখন এটা আমরা কিভাবে বের করি? লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার প্লাস 1। লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার প্লাস 1। জিনিসটা কি, ব্যাপারটা হচ্ছে এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইনক্লুসিভ আর একটা কি এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ। এগুলা যারা ভিডিও দেখছেন তারা জাস্ট মিলাই নেন। ইনক্লুসিভ মানে কি? লাস্ট ভ্যালু মাইনাস ফার্স্ট ভ্যালু প্লাস 1। তার মানে 1 থেকে 10 এর মধ্যে ইনক্লুসিভ কয়টা সংখ্যা আছে? 10। 10 - 1 + 1, তার মানে 10টা। আর যদি এক্সক্লুসিভ বলি তাহলে এ দুটো বাদ যাবে, তাহলে কি আসবে? 10 - 1 - 1, তার মানে কত? 8। 8। তার মানে এই যে এই দুটো যখন বাদ যায় 8ই থাকে। সো ইনক্লুসিভ যখন বলবো তখন এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা ইনক্লুডেড। এক্সক্লুসিভ যখন বলবো এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা এক্সক্লুডেড। তার মানে সূত্রটা কি, যদি বলে ধরেন হচ্ছে 20 থেকে 40 পর্যন্ত এর মধ্যে কতগুলো সংখ্যা আছে,
যদি বলে হচ্ছে 100 থেকে 130 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে, ইন্টিজার আছে, তাহলে আমরা জাস্ট লাস্ট মাইনাস ফার্স্ট প্লাস 1 করলেই চলে আসবে। বুঝতে পারছি? সবাই সবাই লিখছি, আর না লিখলে অবশ্যই ভিডিও দেখে লিখছেন, মনে রেখেন। ওকে, সাম অফ দ্য ইন্টিজার অফ দ্য ইন্টারভ্যাল, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মনে রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। সো এটা হচ্ছে ধরেন 1 থেকে যদি সংখ্যাটা শুরু হয়, 1 থেকে ধরেন 1 থেকে বললো 50 পর্যন্ত সংখ্যার যোগফল বের করো, 1 অবশ্যই থাকতে হবে এবং এটা কনজিকিউটিভ হতে হবে। মানে কনজিকিউটিভ, আমি ওয়ার্ডটা আবার বলি, কনজিকিউটিভ মানে কি পরপর, কি পরপর, কনজিকিউটিভ। আর যদি ডিস্টিংক্ট হয় তখন জিআরইতে ওয়ার্ডটার মানে কি ভিন্ন ভিন্ন, কি ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন, একটার সাথে আরেকটার কোনো উপাদানের মিল নাই। সো কনজিকিউটিভ যখন হবে তখনই আমরা সে ফর্মুলা ইউজ করে যোগ করতে পারবো। সো 1 থেকে শুরু হইতে হবে অবশ্যই, এবং সেটা যদি কনজিকিউটিভ সংখ্যা হয় তখন তার যোগফলের সূত্র হচ্ছে n ইনটু n plus 1 divided by n প্লাস 1 ডিভাইড বাই 2. 2। তাহলে 1 থেকে 50 পর্যন্ত যোগফল হচ্ছে 50 ইনটু 51 ডিভাইড বাই 2, অর্থাৎ 25 ইনটু 51 যখন করবেন তখন এটা চলে আসবে। এটা অবশ্যই কখন হইতে হবে? যখন 1 থেকে শুরু হবে এবং সেটা কনজিকিউটিভ হবে। 1 থেকে শুরু না হয়, কোশ্চেনটা হচ্ছে 1 থেকে আমার শুরু হইলো না, তখন আমার সামটা কি হবে? ধরলাম আমার হইলো 5 থেকে শুরু হইলো, 5 6 7 8 9 10 করলো 20 পর্যন্ত, তখন কয়টা হইলো? হয়তো বা 5 6 কনজিকিউটিভ হইতে পারে, আবার কনজিকিউটিভ না হইলেও আমরা বের করতে পারি আরেকটা ফর্মুলা আছে ইউনিভার্সাল, যেটা শর্টকাটের মতো, এটা মুখস্থ করলে সবগুলো যাবে, কনজিকিউটিভও যাবে, 1 থেকের গুলোও যাবে, 1 থেকের বাইরের গুলোও যাবে। এই যে মানে 5 6 7 8 এরকম 20 পর্যন্ত যোগফল যদি বের করতে চাই, আবার 5 7 9 এরকম করে যদি 19 পর্যন্ত বের করতে চাই এটাও পারবো। আবার যদি 5 এটা গেল, এটা গেল, আবার যদি হচ্ছে 1 থেকে 1 2 3 4 5 এটাও করতে চাই, এই তিনটা একটা সূত্রের মধ্যেই পারা যাবে। সো ভিন্ন ভিন্ন সূত্র মনে রাখার প্রয়োজন নাই, তবে 1 হলে সরাসরি এই সূত্রটা মনে রাখলে আমার জন্য সুবিধা, ডিভাইড বাই 2 হয়ে গেল। সো এগুলো মনে রাখলেই হবে, মানে মনে রাখলে পরবর্তীতে মিলাইতে পারবেন। এরকম আরেকটা সূত্র আছে, পেস লাগাবে পরে, এখন আমি শিখাবো না। n to n minus 1 ডিভাইড বাই 2, এটা হচ্ছে কিসের জন্য? প্রবাবিলিটি একটা সূত্র আছে, সেম, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস হয়। এটা আমরা যখন এখন ভালোভাবে বুঝে যাব তখন প্রবাবিলিটি তার পেস লাগাবো না। ওকে, সেই সূত্রটা কি? জাস্ট লাস্ট মাইনাস ফার্স্ট কি ডিভাইড বাই 2 ইনটু লাস্ট কি বলেন, প্লাস প্লাস মাইনাস ফার্স্ট ফার্স্ট ডিভাইডেড বাই কি ডি ইনটু প্লাস কি 1। 1। ওকে, তাহলে সূত্রটা কি দাঁড়ালো? লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইড বাই 2 করে ফেলবেন, ইনটু লাস্ট প্লাস ফার্স্ট ডিভাইড বাই ডি। ডি বলতে হচ্ছে ডিসটেন্স, একটা ডেটার সাথে আরেকটা ডেটার ডিসটেন্স, প্লাস 1, এই দুইটা গুণ করে দিবেন। তাহলে আমরা এটা কি ইউনিভার্সাল? ইউনিভার্সাল, ভাই এখানে এই জন্যই তিনটা চেক করতেছি। ডিসটেন্সগুলো সমান হলে তখন না এটা করতে হবে। যদি এটা যদি কি? নন লিনিয়ার হয় তখন করতে পারবো কি? না না না, এটা যখনই একমাত্র এই যে ডিসটেন্স গুলো সমান এবং হচ্ছে ডিসটেন্স সমান, তখন এটা নন লিনিয়ারের জন্য তো আর এই সূত্র অ্যাপ্লাই হয় না। নন লিনিয়ারের জন্য কখনোই সূত্র অ্যাপ্লাই হয় না, কথা বুঝছেন? ধরেন একটা আছে 5, একটা 7, আবার একটা 8, তখন কিন্তু কোনো সূত্রতেই ফেলাইতে পারবেন না। কথা বোঝা গেছে? বুঝা গেছে? স্যার স্ক্রিন দেখা যায়? হ্যালো, ক্লিয়ার সবাই? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা স্ক্রিন আপনার নেটের কারণে হচ্ছে না মনে হয়। ভাই যে 2 নম্বর কনসেপ্টটা বললেন ওইটাতেও তো এটা কনজিকিউটিভ ইন্টিজার বলে তখন না ওই রেঞ্জটাই হবে। হ্যাঁ, কনজিকিউটিভ বলতে কনজিকিউটিভ না তো, ওই যে যখন মাঝে যদি 2 2 করে গ্যাপ থাকে তখন কি এটা কনজিকিউটিভ থাকে? হ্যাঁ হ্যাঁ, ওইটার কথা বলছি। কনজিকিউটিভ বলতে হবে তো, যে কনজিকিউটিভ ইভেন ইন্টিজার, কনজিকিউটিভ অড ইন্টিজার, মাঝে ইন্টারভাল ব্যাপারটা ওইটাই। কয়টা নাম্বার আছে এটা যদি কনজিকিউটিভ হয় তাহলে ওইটাই আলটিমেটলি এটাই আর কি। বাট আপনি তো নরমালি র্যান্ডম যোগফল তার কোনো ফর্মুলাতে ফালানো যায় না, ফালানো যায়? র্যান্ডম কোনো কিছু যোগফল কোনো ফর্মুলাতে কোনো সময় ফালানো যাবে? কারণ কোন সংখ্যা ইভেন হঠাৎ আসছে এটা তো আর ওরা কোনো সূত্রতে এক্সপ্লেন করে ফালাই নাই। ওকে, যাই হোক, এটা কি বুঝছি সবাই? সবাইকে আমার ইয়েটা দেখতেছেন, স্ক্রিনটা দেখা যায়? ভাইয়া আমার একটা প্রশ্ন হচ্ছে, যদি আপনার সিকোয়েন্সটা ঠিক না থাকে, মানে ধরেন একটা নির্দিষ্ট ডিফারেন্সে যদি সিকোয়েন্সটা না হয়, এলোমেলো আসলো সিরিজটা, তখন কি এরকম অঙ্ক কি জিআরই? তখন এইভাবে তখন যেটা আসবে সেটা আপনার হাতে করতে হবে, এরকম বেশি থাকে না, ওই দুই একটা সংখ্যা যোগ করতে হবে, সেটা আপনি নিজে করবেন, হাতে করবেন,
সেটা সেটা করবেন যখন হচ্ছে ওরা বড় ভ্যালু দিচ্ছে, তার মানে আপনার ওরা জানে যে আপনি সূত্রটা জানেন। কথা বুঝছেন? ওরা ধরে নিয়েছে আপনি সূত্রটা জানেন, আর সূত্র জানা ছাড়া তো আর এটা পসিবল না। আমি কি বুঝাতে পারছি সবাইকে? ভাইয়া হুম। এই সেকেন্ড যে সূত্রটা বললেন সামের, এটাতে গড় ইনটু ডিসটেন্সের যে ইয়েটা, ওটা কি লাস্ট মাইনাস ফার্স্ট নাকি লাস্ট প্লাস ফার্স্ট? ওইটা আমার একটা কল আসছে, আমি বলতেছি, টোটাল ম্যাথগুলোই করে দিব একটু। লাস্ট মাইনাস ফার্স্ট। হ্যাঁ আসলে ভিডিওতে তো দেখেছিলাম প্রথমেরটা হচ্ছে লাস্ট প্লাস ফার্স্ট ডিভাইডেড বাই 2 ছিল ইনটু লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইড বাই ডি ছিল। তো এখন ভাইয়া হয়তো প্লাস মাইনাসেরটা মনে হয়, এই জন্য আমিও কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে এখন এটা ঠিক নাকি ভিডিও এটা ঠিক। না, যেটা যেটা ডিনোমিনেটরে ডি আছে এটার উপরে মাইনাস হবে। ওকে, ঠিক আছে। কারেক্ট কোশ্চেন কি ছিল? আচ্ছা আমি আবার পরে, এই যে ডিস্ট্রাক্ট ভাইয়া হয়ে যাচ্ছে, আমি একটু সূত্রটা শেষ করি আরেকবার আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শেষ করি। আচ্ছা 3 2 এ তো গেল হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। আর এটা যদি না হয় তাহলে হচ্ছে যেমন হচ্ছে লাস্ট ভ্যালু প্লাস ফার্স্ট ভ্যালু ডিভাইড বাই 2 ইন্টু লাস্ট, এটা হচ্ছে ডিস্টেন্সটা আর কি, সেম জিনিস আগে যেটা লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইড বাই ডি প্লাস 1, এই জিনিসটা করবেন। ঠিক আছে, এখন যদি আমাকে 5 থেকে 20 বলতো তাহলে সেম এখানে বসান, লাস্ট ভ্যালুটা ফার্স্ট ভ্যালু হবে। যদি 5 হচ্ছে কনজিকিউটিভ বলতো 5 7 9, তখন এটা বসতো। যদি আপনার হচ্ছে 1 থেকে শুরু হয় সেটাও এখানে হবে। যে কোনো ইস্যু দেন না কেন সেটা এখান থেকে আপনি কনভার্ট করতে পারবেন। ভাই এখানে কি ওই n/2 টু এ n-1 ইনটু d এই ফর্মুলা ইউজ করা যাবে না? হ্যাঁ, ওইটাই কিন্তু এটা শর্টকাট ফর্মুলা, ওইটাই ফর্মুলা ইউজ করা যাবে, কিন্তু ওইটা তো আমার জন্য লেন্দি হয়ে যাচ্ছে, অনেক সময় প্যাচ লাগিয়ে ফেলি এনি টাইম। ওইটাই কিন্তু এটা, কিন্তু এটা কথা বলছেন ভাই, এটা তো শর্টকাটেও লিখতে পারি, n/2 ইনটু a প্লাস l, মানে l মানে হচ্ছে লিখতে লাস্ট পারেন, লিখে, কিন্তু কথা হচ্ছে আমার মনে হয় যে এই ফরম্যাট ওয়েতেই আপনাদের পড়া উচিত, কারণ কেএমএফ এ কিছু ম্যাথে আপনারা ওইভাবে লিখতে গিয়ে প্যাচ লাগাবেন। ঠিক আছে, আমি মনে করি যে এভাবে পড়ে আসেন, কারণ হচ্ছে আপনার হচ্ছে আপকামিং হচ্ছে কেএমএফ ম্যাথে আপনাকে হেল্প করবে রিয়েল কোশ্চেন। ঠিক আছে, জি দাঁড়ান, আজকে প্রচুর পড়া আসছে। হ্যালো, জি আমি একটু ক্লাসে তো, আচ্ছা পাইছি মেবি, আমি হচ্ছে ক্লাস থেকে শেষ করে আপনাকে ডিটেলস গুলো দিব। ঠিক আছে, ওকে, সরি ফর ডিস্টার্ব। ওকে, কারো কোনো কোশ্চেন বলেন, কিছু আছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে নাকি? জি ভাই শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। সো আমি যেভাবে দিচ্ছি এই সূত্রটা এভাবে মাথায় রাখা ট্রাই করেন, কারণ আপকামিং ফিউচারে যেন হচ্ছে এটা সহজ লাগে আর কি। ঠিক আছে, দেন হচ্ছে মাল্টিপল ইন্টারভাল। মাল্টিপল ইন্টারভাল বলতে বলা হয় যে 17 থেকে 186 মধ্যে কতগুলো 5 এর গুণিতক আছে, এই জিনিসটা বের করার জন্য। সো এটার জন্য সূত্র বলছিলাম কি, বলেন তো কেউ একজন? মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই 5 লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইড বাই 5 প্লাস 1। প্লাস 1।
সো এখান থেকে এটা করার পরে যে ইন্টিজার ভ্যালুটা পাবেন সেটা হচ্ছে, তাহলে বুঝবেন ও এতটা হচ্ছে 5 এর মাল্টিপল আছে। এটা 5 হোক, 10 হোক, 20 হোক, 100 হোক, 1000 হোক, এই জিনিসটা করতে পারবেন। সো এই ফরম্যাটে নিয়ে আসার জন্য এই যে লাস্ট মাইনাস ফার্স্ট আগের ম্যাথগুলো পড়ছি, সো এই জিনিসটা আমার মাথায় খেয়াল রাখার ট্রাই করছি আর কি আমরা, তাহলে হয়ে যাবে। সো ইন্টারভ্যালগুলো সেম, একই সূত্র, এটা যে সূত্র সেম সূত্রই, জাস্ট আমরা এটাকে আলাদাভাবে ভিন্ন ফ্লেভার নিয়ে আমরা জাস্ট পড়ার চেষ্টা করছি, আর কিচ্ছু না। এখন আসে হচ্ছে 5 টা কেন আসবে? এটা বললাম কোশ্চেনই থাকবে 5 এর থেকে 17 থেকে 186 এর মধ্যে 5 এর মাল্টিপল কয়টা আছে, কথা বোঝা গেছে? 5 এর মাল্টিপল কয়টা ইন্টিজার আছে, কোশ্চেনটা বুঝছেন? জি জি 5 যেমন হচ্ছে 20, 25, এগুলো 5 এর মাল্টিপল না? জি জি। So, এটা বের করার জন্য, ঠিক আছে? তাহলে 186 মানে 70 ডিভাইড বাই 5 প্লাস 1। হ্যাঁ, ওকে। এখানে কি ভাই দশমিক চলে আসতে পারে? দশমিক আসবে, দশমিক আসলে নিবেন কোনটা? জি, ইন্টিজার যতটা আছে ততটা। ওকে, তারপর হচ্ছে ফ্যাক্টর, ডিভাইজার, এই জিনিসগুলো আমাদের খুব ভালোভাবে জানা উচিত, কারণ আমাদের পরীক্ষার হলে ফ্যাক্টর নিয়ে কোশ্চেন আসবেই। প্রাইম ফ্যাক্টর বা ফ্যাক্টরাইজেশন, এই জিনিসগুলো আপনাদের ম্যান্ডেটরি, এগুলো খুব ভালোভাবে জানতে হবে। এগুলো নিয়ে অলরেডি ভিডিওতে আপনারা দেখছেন। এখন বলেন ফ্যাক্টরস মানে কি? কোনো একটা সংখ্যাকে যাকে দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য আসে, সে হচ্ছে ওই ভাগফলটা হচ্ছে ওই সংখ্যার ফ্যাক্টর বা ডিভাইজার। ফ্যাক্টর মানে ডিভাইজার, ডিভাইজার। আচ্ছা, ডিভাইজার কি আর ফ্যাক্টর কি, দুইটা তো লিখলাম, দুইটা কি? গুণক বলে, মানে গুণক বাংলায় যেটাকে বলে, মানে কোন সংখ্যাকে ওই ফ্যাক্টরটা দিয়ে ভাগ যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওকে। আর ডিভাইজার? ভাইয়া ফ্যাক্টর হচ্ছে ভাগশেষ থাকবে না, আর ডিভাইজার হচ্ছে ভাগশেষ থাকতেও পারে নাও থাকতে পারে, ইররেসপেক্টিভ অফ হ্যাভিং আ রিমাইন্ডার। না না বলছেন। আর কেউ বলেন কি বলতে চাচ্ছিলেন? ফ্যাক্টর আর ডিভিজার তো সেম জিনিস হবে এখানে, কিছুটা ডিফারেন্স আছে, কিছুটা, জাস্ট এটা জানার জন্য। কি আছে বলেন তো? ওই যে একটাতে রিমাইন্ডার থাকবে, একটা থাকবে না। আচ্ছা, আমি জাস্ট একটা উদাহরণ দিই। 5/1 = 5 না? আর 5/5 = 1 না? এখানে কোনটা ফ্যাক্টর কোনটা ডিভাইজার? 1টা ফ্যাক্টর আর 5টা ডিভাইজার। হ্যাঁ, এইটাই বলে দেন, ব্যাখ্যা দেন, তাহলে হবে। 1টা 5 এর মধ্যে কতবার গেছে, 1টা 5 এর মধ্যে যায় অনেকবার, সেজন্য সেটা হচ্ছে ফ্যাক্টর। আর 5টা একবারই যাচ্ছে এবং এটাকে দিয়ে ভাগ। ডিভাইজার হচ্ছে সংখ্যাটা দিয়ে ভাগ যায়, ঠিক আছে? এই 5 এর সাথে 1 হইতে পারে, 5 হইতে, এই দুইটাই কি আমার ফ্যাক্টর, বুঝা গেছে? ফ্যাক্টর অনেকগুলো থাকে, এই জন্য আমরা এটাকে বলি ফ্যাক্টরস। আর ডিভাইজার হচ্ছে সেই সংখ্যা যদি এক্সাক্ট সেটা দিয়ে ওই যে মানে এই সবগুলো হচ্ছে ফ্যাক্টর, এবং ইন্ডিভিজুয়ালি যখন ডিভাইজার ভাগ যাচ্ছে তখন এটা ডিভাইজার বলি। জিনিসটা এই জন্য সেমই আমরা বলি, বাট এই জিনিসটা একটু পার্থক্য এটাই যে স্পেসিফিক। এখন আমাদের এই দুইটা জিনিস কিচ্ছু লাগে না, আমাদের যেটা লাগে সেটা হচ্ছে ফ্যাক্টরস। এখন ফ্যাক্টরস জিনিসটা কি? যেমন আমার কাছে 20 আছে, 20-এর মধ্যে 20টা যাদের দিয়ে ভাগ যাবে সেটাই তার ফ্যাক্টর। সেটা কি? ধরেন 20-এ 1 দিয়ে যাবে, 20-এ কি 20। আবার যদি আমরা হচ্ছে 20-কে 2 দিয়ে দিই, তাহলে 10 দোকানে 20 গেল, 4-5 20 গেল। আর কোনোভাবে কি যাইতে পারে? পারে কি? না, যাইতে পারে না। তাহলে এখানে আমি দেখতেছি যে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা আমার একটা ফ্যাক্টর। তাহলে এই 20-এর জন্য কয়টা ফ্যাক্টর পাইছি? 6টা। 6টা পাইছি। এখন যদি আপনাকে বললাম হচ্ছে আমি 3500 এরকম, তাহলে কি এইভাবে বসে বসে কি 3500-কে 35 এভাবে করে করে বানাবো আমরা? না। এই জন্য আমরা জিনিসটা শিখবো, সেটাকে বলি প্রাইম ফ্যাক্টরাইজেশন। কি শিখি? প্রাইম ফ্যাক্টরাইজেশন শিখি, অর্থাৎ এটাকে ক্ষুদ্র এককে ভাঙার পরে তখন আমরা এটাকে কয়েকটা কোশ্চেনের আনসার দিই, যে আমরা এগুলো যদি পারি তাহলে আমরা সবগুলো পারবো। কোশ্চেনগুলো কি হইতে পারে? হইতে পারে এরকম নাম্বার অফ কি, আমরা যেগুলো পাবো নাম্বার অফ, পরীক্ষা হলে পাবো নাম্বার অফ ফ্যাক্টরস। বললাম এই কোশ্চেনটা নাম্বার অফ ফ্যাক্টরস কত, একটা কোশ্চেন হইতে পারে যে নাম্বার অফ টোটাল ফ্যাক্টরস। কোশ্চেনগুলো দেখেন, এগুলো কিন্তু আমি এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। টোটালস ফ্যাক্টরস, তারপরে পাবেন প্রাইম ফ্যাক্টর, ঠিক আছে? নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর,
নাম্বার অফ ডিফারেন্ট প্রাইম ফ্যাক্টর। ওকে, দেন আপনার এখানে হতে পারে বা ডিফারেন্ট অথবা ডিস্টিংক্ট, ডিফারেন্ট ওয়ার্ডটা ডিস্টিংক্ট থাকে আর কি। তারপরে হইতে পারে নাম্বার অফ, ভাইয়া নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর আর নাম্বার অফ ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর তো একই কথা। আর এটা পরে বলতেছি না, এটা তো আপনি জানেন, কয়জন জানেন জিজ্ঞেস করেন তো, বুঝতে পারছি? বুঝছেন কি আপনি কেন বলছি এটা বলবো, এই জন্যই তো কোশ্চেন দুইটা লিখছি। আচ্ছা, নাম্বার অফ ডিস্টিংক্ট ফ্যাক্টর। ওকে, এই 5টা কোশ্চেন আপনি জানা উচিত, জানলে দেখবেন এই জিনিসটা ক্লিয়ার। এখন দেখেন আমরা কি করি, এই যে ফ্যাক্টরগুলো এগুলো বের করার জন্য আমাদের হচ্ছে মানে এই প্রত্যেকটা জিনিসকে ক্ষুদ্র আকারে ভাঙার জন্য এত কিছু তো আমরা করব না। এই জন্য আমরা এটাকে কি করি, জাস্ট এটাকে ছোট অংশ ভাগ করে আমরা ফ্যাক্টরাইজেশন করি। ফ্যাক্টরাইজেশন মানে একদম প্রাইম ফ্যাক্টর এটাকে ছোট আকারে নিয়ে আসা। যেমন আমরা 20কে লিখতে পারি যেভাবে হোক লিখতে পারি, ধরুন 10 দুগুণে 20 লিখতে পারি, লিখলাম। এই 10কে আবার লিখতে পারি 5 দুগুণে 10, আর ছোট এককে যায় না। অর্থাৎ আমরা এই জিনিসটাকে কিসে বানিয়ে ফেলছি, প্রাইম নাম্বার, তাই না? 2 এবং 5 কি আমার একটা প্রাইম নাম্বার না, তাই তো? তাহলে এই জিনিসটা প্রাইম নাম্বার হইলে আমরা জাস্ট হচ্ছে এর পাওয়ার গুলো লাগবে। এটা 5 এর উপরে পাওয়ার আছে একটা, 2 এর উপর পাওয়ার আছে 2টা। এই যে এই জিনিসটা বানানো, এটাকে বলা হয় প্রাইম ফ্যাক্টরাইজেশন, মানে আমরা প্রাইম ফ্যাক্টর আকারে বানাইছি। আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? এখন আপনি যে কোনো সংখ্যাকে প্রাইম ফ্যাক্টরে বানাইতে পারবেন। এই যে 35-এ আর 100 দিয়ে গুণ দেন, 35 হইলো, দেন হচ্ছে 5 7 35, অর্থাৎ প্রাইম ফ্যাক্টরে নিয়ে আসবেন। আর এটাকে লিখতে পারেন 10 × 10, তার মানে হচ্ছে এই যে 5 × 2, 5 × 2। এটা প্রথম দিন একটু প্যারা লাগবে, বড় লাগবে, পরে আরো ছোট হয়ে যাবে। তখন হচ্ছে 5 এর উপরে পাওয়ার আছে 1 2 3, 3টা, 2 এর উপর পাওয়ার আছে 2টা। এটা হচ্ছে আপনি বানানোকে বলা হয় প্রাইম ফ্যাক্টরাইজেশন। এখন এটা থেকেই কোশ্চেনগুলো আসবে এখানে। এখন নাম্বার অফ ফ্যাক্টরস যখন বলবে, নাম্বার অফ ফ্যাক্টরস, তখন কি করবেন, এটা বের করার সূত্র হচ্ছে জাস্ট সুন্দর করে এইভাবে বানাবেন। বানানোর পরে পাওয়ারের সাথে 1 করে যোগ দিবেন। এই যে এখানে পাওয়ার আছে 1, তার সাথে যোগ দিবেন 1, ইন্টু এখানে পাওয়ার আছে কি 2, তার সাথে 1 যোগ দিবেন। কত হইলো? 3 দুগুণে কত, কত হইলো? 6। আমরা 20-এর সময় আগে কত পাইছিলাম? 6 পেলাম না? 6 পেয়েছিলাম 20-এর যখন বানাইছিলাম। জি জি। তাহলে আমরা জাস্ট এটা সহজে আমরা বের করে ফেললাম। সেম আমি এখন আর করতে হবে না, এটা সুন্দর করে পাওয়ারগুলোর সাথে 1 যোগ করব। তাহলে কি হলো? 4 × 3, তাহলে কত পাচ্ছি? 12। আমি কি বুঝাইতে পারছি নাম্বার অফ ফ্যাক্টরস কি? ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এখন কোশ্চেনগুলো আমাদের যেটা ব্রেনের মধ্যে ওরা যেটা ভুল করে, আমাদের নাম্বার অফ ফ্যাক্টরসের জায়গায় বলে দেয় নাম্বার অফ টোটাল ফ্যাক্টরস। যখন নাম্বার অফ টোটাল ফ্যাক্টরস বলবে তখন মনে রাখতে হবে এখানে নেগেটিভ একটা চিন্তা ভাবনা আছে। মানে আমরা যে যদি নাম্বার অফ টোটাল ওয়াটার না থাকে তখন আমরা সবসময় বুঝে নিব এটা পজিটিভ ফ্যাক্টরগুলোকে বলতেছে। অর্থাৎ নর্মালি যেটা আসবে তার সাথে 1 যোগ করে গুণ করতে বলছে। যদি একমাত্র ওয়াটটা যখন টোটাল ওয়াটার থাকবে তখন বুঝে নিব টোটাল আনসারের সাথে আমার 2 দিয়ে গুণ দিতে হবে। মানে নেগেটিভ জিনিসগুলো এখানে ইনক্লুড হবে, টোটাল মানে পজিটিভ ফ্যাক্টরগুলো আছে, নেগেটিভ ফ্যাক্টরগুলো এখানে আছে। সো টোটালটা গুণ দিয়ে তখন আমার আনসার হয়ে যাবে 12। সো একমাত্র এখানে অন্য কিছু চিন্তা করার দরকার নেই কই থেকে আসছে কি, মনে রাখবেন যদি টোটাল ওয়াটটা থাকে তখন নাম্বার অফ ফ্যাক্টরের সাথে 2 দিয়ে গুণ দিয়ে দিবেন, যে নেগেটিভের জন্য এটা আসছে এটা মনে রাখেন, তাহলে হবে। দেন আমার এটা ফ্যাক্টর হয়ে যাবে 12টা টোটাল। আগে ছিল 6টা, নেগেটিভের সেমগুলো থাকবে 6টা, টোটাল 12টা হয়ে যাবে। তাহলে নাম্বার অফ ফ্যাক্টরস এবং ফ্যাক্টরস চলে গেল। এখন ভাইয়া ওই 3500 কি ঠিক আছে? 12 না তো, ওটা কত আমরা দেখেন, আচ্ছা 7 আছে তো, আবার 2 আর কি 2 হবে, 24টা হবে। দাঁড়ান 24টা হবে, ওই যে 7 দেখিনি আর কি। ওকে, জিনিস তো সেমই। আর এটা কি বুঝছেন, মানে প্রসেস বুঝছেন সবাই? হ্যাঁ বুঝছি ভাই। ওকে ঠিক আছে। দেন হচ্ছে আমরা হচ্ছে প্রাইম ফ্যাক্টর। প্রাইম ফ্যাক্টরকে এই যে প্রাইম ফ্যাক্টর অনুযায়ী করা আছে। এখন বলা থাকে নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর। নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর মানে কতগুলো প্রাইম ফ্যাক্টর আছে। এখানে কিন্তু তখন আবার পাওয়ারের যোগ বিয়োগের খেলা নাই, মনে রাখবেন। শুধুমাত্র ফ্যাক্টরের সময় পাওয়ারের সাথে যোগ করেন, পাওয়ারের খেলা। যদি প্রাইম ফ্যাক্টর বলে তখন শুধুমাত্র প্রাইম ফ্যাক্টর কয়টা আছে জাস্ট এটা বলে দিবেন। এই যে এখানে যেমন হচ্ছে 2টা, তার 2, এখানে তার আছে 3টা 3। নাম্বার অফ ডিস্টিংক্ট, নাম্বার অফ ডিফারেন্ট প্রাইম ফ্যাক্টর সেটাও একই জিনিস, এখানে 2টা এখানে 3টা। সো প্রাইম ফ্যাক্টরের সময় আপনি পাওয়ার কি আছে সেই জিনিসটা দেখার সময় মানে কিছু চিন্তা করার দরকার নেই। কথা বুঝছেন? ক্লিয়ার?
সো নাম্বার অফ ডিফারেন্ট ফ্যাক্টর যখন বলবে তখন সেম আসলে সে প্রাইম ফ্যাক্টরকে ইন্ডিকেট করতেছে, সে কতগুলো ফ্যাক্টর আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যাক্টর আছে, এই জিনিসটাকে ইন্ডিকেট করতেছে। তার মানে এই কথার টার্মগুলো এইভাবে আসবে। আমরা কি বুঝতে পারছি সবাই? জি ভাই বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা এখান থেকে আমরা টোটাল ফ্যাক্টরস গুলো পড়লাম, আমরা ফ্যাক্টরাইজেশনও পড়লাম, আমরা প্রাইম ফ্যাক্টরও পড়লাম। এখন জিনিসটা হচ্ছে আমরা অনেক সময় এইগুলা ওয়ার্ডগুলো আছে না, ওয়ার্ডগুলোর সমস্যা হচ্ছে অনেকেই যারা ব্যাচ একদম নতুন, যারা জিআরই শুরু করছেন তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয় যে এই ওয়ার্ডগুলো মনে রাখা, রিমাইন্ডার, কোশ্চেন, এগুলো আমরা আসলে পরিণত বাংলা মিডিয়াম থেকে আসি, এই জন্য আমি আসলে ধাপে ধাপে রাখছি আর কি এগুলো। ওকে, সো আমরা আসলে লসাগু পড়ছি অনেকদিন থেকে, আমরা গসাগু পড়ছি। সো এই জিনিসগুলোকে ইংলিশে এখানে যেটা আছে এটাকে ভুল হয়েছে একটা। আচ্ছা, গ্রেটেস্ট কমন মাল্টিপল ফ্যাক্টর আর লিস্ট কমন মাল্টিপল। সো এলসিএম আছে জিসিএফ। সো এটা হচ্ছে আমাদের ইংলিশ টার্ম। সো এখানে পরীক্ষা হলে থাকবে জিসিএফ আর এলসিএম, এইভাবে থাকবে সুন্দর করে, এবং এই ওয়ার্ডটা থাকবে এখানে। তো লসাগু গসাগু থাকবে না। এখন এই জিনিসটা আমাদের জানতে হবে, এই জিনিসটা কি, এই জিনিসটা কি বলেন তো, আমরা আগে পড়ছি এগুলো কি বলেন? লসাগু মানে কি ভাইয়া? লসাগু বলেন তো। হ্যাঁ, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। পরিবর্তে জিসিডিও তো থাকতে পারে, তাই না? না, এই দুইটার বেশি বাইরে ছিল না, পাবেন না। ঠিক আছে, এখন দেখেন এটা জিনিসটা কি বলেন? লসাগু কি গ্রেটেস্ট কমন ফ্যাক্টর বলতে কি বোঝায়? ধরেন হচ্ছে আমার কাছে দুইটা সংখ্যা আছে, ধরেন হচ্ছে 22 আছে, তারপর 22 দোকান 44 আছে। এটাকে সর্বোচ্চ যে আকারে বানাইতে পারি, সর্বোচ্চ কত? 22 কমন নিতে পারি না? নিতে পারি তো। এটা 1, এটা থাকে 2, তার মানে সর্বোচ্চ যেটা বানাইছি, তার মানে এর গ্রেটেস্ট কমন ফ্যাক্টর কি কত? 22, মানে এটা হচ্ছে সর্বোচ্চ যেটাকে নিতে পারি। আর যদি হচ্ছে এরকম থাকে যে 22 44 হলো, এখন এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র এককে ভাঙতে হবে। যেমন হচ্ছে এটাকে আমরা হচ্ছে এখন আমরা কি করতে পারি, কোনটা? এখন যদি এটাকে সেম 2 দিয়ে করি তাহলে থাকতেছে কত? 11 থাকতেছে, আর হচ্ছে 22 থাকতেছে। আচ্ছা, এটা আমরা সরাসরি করতে পারতাম। 11 থাকলে 1 2। এখন আমরা এটার সময় কি করব? জাস্ট এগুলো কি করব, প্রত্যেকটা কি করব? গুণ করে দিব। তার মানে এই দুইটার ফ্যাক্টর হচ্ছে এটা হচ্ছে একদম টপ সর্বোচ্চ যে কমন ফ্যাক্টর নিতে পারবো সেটা নিব, আর এটা হচ্ছে নিচের গুলো জাস্ট ক্ষুদ্র এককে ভাঙার পরে এগুলা গুণ করে দিব। বোঝা গেছে? ক্লিয়ার এটা? কিন্তু ভাইয়া যখন অনেক বড় সংখ্যা থাকবে তখন কি আমরা এইভাবে করব? বড় সংখ্যা থাকলে তখন প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। যদি আমরা হচ্ছে ধরেন এই সংখ্যাতে আমরা পারতেছি না, বড় সংখ্যা তো কমন নিতে পারবো না? কমনের সেই হিসাব তো ঝামেলা নাই, আছে কি? এটা পারবো, কিন্তু আমরা একটা যদি এরকম হয় যে আপনি একদমই পারতেছেন না, এই যে বড় সংখ্যা হলে পারতেছেন না, ধরেন বড় সংখ্যা, আমি ছোট সংখ্যা নিয়ে দেখেন, এটা এইভাবে করতে পারেন। ধরেন আমি 24 নিলাম, এটাকে ভাঙা যায় কত? 12 হচ্ছে 3 আর 2 কিউব ভাঙা যায়। আর হচ্ছে 36 নিলাম, এটাকে ভাঙা যায় কি 3 স্কোয়ার আর 2 স্কোয়ার, এটাকে ভাঙা যায়। তো এটা হচ্ছে যদি আমি জিসিএফ বানাইতে চাই, তখন এই দুইটা সংখ্যা জিসিএফ যদি নিতে চাই, জিসিএফ মানে কি, কোনগুলো নিব? বড় যেগুলো হচ্ছে কমন গুলো, তাই না দুইজনের মধ্যে? সো কমন যদি হয় তাহলে এইটার সর্বনিম্ন কমন গুলো কি নিব বলেন? দুইটা থেকে সর্বনিম্ন কমন গুলো নিব। তাহলে 3 এর মধ্যে সর্বনিম্ন কে আছে? 3 1, আর 2 এর সর্বনিম্ন কে আছে? 2 2। তাহলে 4 3 4 12, এটা 12 চলে আসলো। আর যদি হচ্ছে এলসিএম নিতাম তখন সর্বোচ্চটা নিতাম। ঠিক আছে, যে এইখান থেকে এটা তো 3 আছে, দুইটা থেকে 3 স্কয়ার আছে, আর এইখান থেকে আছে 2 কিউব আছে, সর্বোচ্চ নিতাম। সো এই সব ঝামেলারই দরকার নেই, ওই সরাসরি ওইটা করবেন, হয়ে যাবে। কথা বুঝছেন? কিন্তু এটাতে সময় কম লাগে অনেক। আপনার যদি সময় কম লাগে নেন, সমস্যা নেই, দুইটা প্রসেসিতে দেখলেন। কথা বুঝছেন? ওকে, সো আমি মনে করি ওইটাতে মোটামুটি খুব একটা যে সময় লাগার কথা তা না। ঠিক আছে, আপনার যদি এটা সময় কম লাগে এটা নেন, যেখানে সময় কম লাগে সেটা ইউজ করেন। এইখান কি দুইটা বুঝছেন সবাই? বাকিরা? ওকে, দেন হচ্ছে আমাদের ডিভিজিবিলিটি রুল যেটা আছে, সেটা হচ্ছে ডিভিজিবল মানে হচ্ছে এটা ভাগ যাবে কি যাবে না এই জিনিসটা। যেমন এটা 0 থেকে 10 পর্যন্ত জানলেই হয়, যে মানে এটা হচ্ছে বেসিকের জন্য। সো যেমন হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 10, এই জিনিসগুলো আসলে সংখ্যা দিয়ে ভাগ যাবে কিনা, বা একটা সংখ্যা দিয়ে বললো এই সংখ্যাটা তার 6 দিয়ে ডিভিজিবল হবে কিনা। ডিভিজিবল মানে আমরা জানি যে ডিভাইজার বা ভাগ যাবে কিনা।
তার মানে কোনো একটা সংখ্যা যদি 0 দিয়ে ভাগ যেতে চাই আমরা সরাসরি এটা জানি, এটা হিসাব না, এটা বাদ। 1 দিয়ে সব সংখ্যায় যাবে। আর 2 তে আসি, 2 যদি সংখ্যাটা ভাগ যেতে হয় তাহলে 2টা অবশ্যই কি হতে হবে? ইভেন হইতে হবে, এবং শেষে ইভেন হইতে হবে নাকি? শেষে যেমন 0 2 4 6 8। ক্লিয়ার? জি। ওকে, 3 যদি সংখ্যাটা হয় 3 দিয়ে ভাগ, আমরা জানি 3 সরাসরি 3 দিয়ে ভাগ যেতে হবে। এখন যদি সংখ্যাটা বড় হয়, যেমন হচ্ছে 3 5 7 এরকম হয়, তখন 3 দিয়ে যাবে কিনা, তখন আমার এই যে এটাকে ভাগ করা একটু ঝামেলা। এই জন্য আমরা কি করব, জাস্ট এই সংখ্যাগুলো যোগ করব, যোগ করে 3 দিয়ে ভাগ দিলেই কি হবে, বুঝে যাব যে যোগফলটা যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে কি সেও 3 দিয়ে ভাগ যাবে। বুঝা গেছে? জি ভাই। 4 যদি হয় 4 কি ডিভিজিবল কিনা এটা দেখার জন্য আমরা কি করব, যদি বড় সংখ্যা হয় জাস্ট লাস্টের দুইটা সংখ্যা চেক করব। কয়টা সংখ্যা? দুইটা। নরমালি এক সংখ্যা তো হইলে লাস্টের দুইটা সংখ্যা হইলে হবে। জাস্ট 4 এর সাথে 8 এর সম্পর্ক কি, 8 হচ্ছে লাস্টের তিনটা সংখ্যা চেক করব। বুঝতে পারছি সবাইকে? জি ভাই। সো অনেক বড় সংখ্যা জাস্ট তিনটা সংখ্যা চেক করলে, তিনটা সংখ্যা যদি 8 দিয়ে ভাগ দিই তাহলে পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। 5 এর ডিভিজিবল হইতে গেলে হইতে হবে 5 10 15 এরকম সব, মানে অর্থাৎ হচ্ছে 5 আর 0 এই জিনিসটা থাকতে হবে লাস্টে। ওকে, দেন হচ্ছে 6 এর ডিভিজিবল হইতে গেলে 6 এ আমরা জানি ভাঙা যায় 3 × 2, তার মানে 3 মানে হচ্ছে কি সংখ্যাটা যদি 6 দিয়ে ভাগ হবে কিনা, তার মানে সংখ্যাটা যদি এরকম হয় তার মানে সবগুলাকে যোগ করলে অবশ্যই সে 3 দিয়ে ভাগ যেতে হবে, এবং শেষের সংখ্যাটা অবশ্যই কি হতে হবে, ইভেন হইতে হবে। কি হতে হবে? যদি সংখ্যাটা 6 দিয়ে ভাগ যেতে যায় শেষেরটা অবশ্যই ইভেন হতে হবে, এবং সবগুলো যোগফল অবশ্যই 6 দিয়ে কি করতে হবে, বা 3 দিয়ে অথবা 6 দিয়ে ভাগ যাইতে হবে। কথা বুঝছেন? সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার। দেন 7টা 7 এর মতো পরে নিয়েন। 7টা আসে ওই রকম ভাবে আসে না। 9এরটা সেম। 9এরটা হচ্ছে এরকম, এটা যেমন 3 দিয়ে যোগ করতেন, সবগুলো যোগ করে 3 দিয়ে ভাগ দিতেন, ওইটার 3 সবগুলো যোগ করে 9 দিয়ে ভাগ করলেই চলে আসবে। একমাত্র এক্সেপ্ট 7টা জাস্ট হচ্ছে ভাগ করে দেখে নেবেন তাহলে হবে। ওকে, সো সব থেকে চ্যালেঞ্জিং যে কোশ্চেন, সব থেকে যে পেইনফুল যে কোশ্চেন বলেন আর যাই বলেন, যেটা সব থেকে বেশি আসে সেটা হচ্ছে ইউনিট ডিজিট। এটা আসবো, এর আগে হচ্ছে এগুলো নিয়ে বলি। এই যে যেটা বললাম ডিফারেন্স বিটুইন ডিস্টিংক্ট এন্ড কনজিকিউটিভ, এটা নিয়ে ক্লিয়ার সবাই? এটা তো ক্লিয়ার? ক্লিয়ার ভাই। ওকে, সো আরেকটা ওয়ার্ড যেটার সাথে সেটা হচ্ছে রিমাইন্ডার। এই রিমাইন্ডার ওয়ার্ডের সাথে ওতপ্রোতভাবে নিজেকে জড়িয়ে নিতে হবে, কারণ এটা থেকে একটা কোশ্চেন পরীক্ষাতে আসবেই যে রিমাইন্ডার বের করো। মানে কোনো একটা সংখ্যাকে ধরেন আমি ধরলাম 10কে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত। সো 10কে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার মানে হচ্ছে কি, বাংলায় ওয়ার্ড কি, ভাগশেষ। অর্থাৎ রিমাইন্ডার হচ্ছে ভাগশেষ। আর যেমন 4 × 2, 4 দুগুণে 8 প্লাস থাকতেছে 2, তাহলে 10 হইতেছে। এই যে 4 এর সাথে 2 যে গুণ হয়েছে, এটাকে আমরা, এই ওয়ার্ডটাকে আমরা কি বলি, কোএফিশিয়েন্ট। ঠিক আছে, কতবার সে গুণ আকারে যাচ্ছে। ঠিক আছে, সো এটার কোনো খুব একটা কাজ নাই, বাট এক্সট্রা যেটা থাকতেছে এটা হচ্ছে রিমাইন্ডার। অর্থাৎ মনে রাখতে হবে যে রিমাইন্ডার খুব ইম্পর্টেন্ট। রিমাইন্ডার হচ্ছে কত থাকে, যেমন আমি যদি বলি যে 10কে 5 দিয়ে ভাগ দেন, তার রিমাইন্ডার কত, তার মানে রিমাইন্ডার নাই, 0। যদি বলি হচ্ছে 100কে 3 দিয়ে ভাগ দেন, তাহলে রিমাইন্ডার কত, 3 যতবার পর্যন্ত যাবে তারপরে যত এক্সট্রা থাকবে সেটা হচ্ছে তার রিমাইন্ডার। ক্লিয়ার? রিমাইন্ডার জিনিসটা ক্লিয়ার? জি ভাই। ওকে, সো এখানে এখন যে জিনিসটা সব থেকে বেশি লাগবে সেটা হচ্ছে ইউনিট ডিজিট, এবং আমরা একটু পরে ইউনিট ডিজিটের প্রচুর ম্যাথ করব। ইউনিট ডিজিটটা সব থেকে বেশি আসবে। 5LB যা পড়ছেন এগুলো হচ্ছে আপনার বেসিক নলেজের জন্য। মনে রাখবেন 5LBর কোনো টপিকের ম্যাথে আপনি যখন KMF এর হোমওয়ার্ক দিব, KMF করে আসবেন, তখন আর 5LBটা এত ভালো লাগবে না, কারণ 5LB আসলে এত স্ট্যান্ডার্ড মানেন না যে আপনার 5LB থেকে খুব একটা পারবেন। এই জন্য আমাদের KMF গুলো করতে হয়। তার মানে ইউনিট ডিজিট হচ্ছে ইউনিট ডিজিটের সর্বশেষ সংখ্যা। আচ্ছা, এটা জানার আগে আমরা হচ্ছে ইউনিট কনভার্সন জেনে নিই। ইউনিট কনভার্সন মানে এরিথমেটিক ফিগারটা, যে একটা সংখ্যা আসলে কিরকম থাকে। যেমন আমরা নর্মালি একটা ইন্টিজার জানি এরকম, ধরেন 1 2 3 4 ধরলাম, এটা ধরেন হচ্ছে 1234 একটা ইন্টিজার। এটা শেষেও কিন্তু একটা দশমিক আছে। সংখ্যাগুলো এরকমই বানানো, দশমিক এরকম করে আছে। কিন্তু দশমিকের পরে যেহেতু আমাদের 0 থাকলে কোনো ভ্যালু নাই, এই জন্য আমরা এটাকে আসলে লিখি না সচরাচর। ঠিক আছে, কিন্তু সংখ্যাটা কিন্তু এরকম দশমিক আছে। যদি দশমিকের এখানে যদি কোনো একটা দশমিক ভ্যালু চলে আসে, তখন আসলে দশমিকের কোনো ভ্যালু থাকে যে সংখ্যা চলে আসছে। এই জন্য আমার এই সংখ্যার পজিশনটা জানতে হয়, কোন পজিশনকে কি নামে ডাকা হয়। আমি কি বুঝতে পারছি? দশমিক সব জায়গায় আছে, সব গাণিতিক
পিছনে দশমিক আছে, যেমন 12.34 হলে আপনি দশমিকটাকে কাউন্ট করতেছেন, 00 হইতো 12ই লিখতেন, এই জন্য দশমিকটাকে আমরা কাউন্ট করি না। এই জন্য এই দশমিকের আগে, এক্সাক্ট আগে, যেমন হচ্ছে এটা যদি এরকম হইতো, এক্সাক্ট আগেরটাকে আমরা বলি ওয়ান্স ডিজিট, অথবা এটাকে বলতেছি ইউনিট ডিজিট। তার মানে এক্সাক্ট আগেরটাকে বলতেছি ওয়ান্স ডিজিট অথবা ইউনিট ডিজিট। এর আগেরটাকে বলি আমরা যেমন হচ্ছে বলি না একক, এটা যে ওয়ান্স মানে কি একক, তারপর এটা কি দশক, তার মানে এটাকে টেন্স ডিজিট। এরপরটাকে আমরা বলি শতক, তার মানে 100 ডিজিট, ঠিক আছে। এরপরটা হচ্ছে হাজার, তার মানে হচ্ছে ওই এটাকে বলে 1000 ডিজিট বলতে পারেন, ঠিক আছে। সো দশমিকের পরে যেটা শুরু হয় এটা হচ্ছে টেন্থ ডিজিট, তারপর হচ্ছে হান্ড্রেডস, ঠিক আছে, তারপর হচ্ছে থাউজেন্ড। সো এই ওয়ার্ডগুলো মনে রাখতে হবে যে দশমিকের পরেই হচ্ছে 10th ডিজিট। এটা কিন্তু এটা দিয়ে কিন্তু পরীক্ষাতে ম্যাথ পাওয়া যায়। আমি কি অ্যারিথমেটিক ফিগারটা বুঝাতে পারছি? জি ভাই, এগুলো তো জানি। এগুলো জানেন, অনেকেই জানে না, এই জন্য তো বেসিক পড়াইতে হয়। ওকে, ঠিক আছে, তাহলে এটা গেল, অ্যারিথমেটিক ফিগারও গেল। এখন হচ্ছে যেটা ইউনিট ডিজিট জানতে হয়। ইউনিট ডিজিট কি? আমরা ইউনিট ডিজিট জানতে গেলে ইউনিট ডিজিটের সাথেই সম্পর্ক কার? রিমাইন্ডারের। সো রিমাইন্ডার জানতে হবে সবকিছু। সো 1 2 3 এগুলো জানতে হবে, এটাই আমাদের বেসিকের। দেন আমরা ম্যাথে চলে যাব। ওকে, দেখেন, 0 যদি কোনো সংখ্যার শেষে থাকে সবসময় তার ডিজিট, ইউনিট ডিজিট কি থাকে? কোনো কিছু পাওয়ার। ধরেন হচ্ছে আমরা পাওয়ার চিন্তা করতেছি, ধরেন 10-এর পাওয়ার 1 লাখ হোক, তার ইউনিট ডিজিট সবসময় কি হবে? সংখ্যার শেষে জি থাকে, সবসময় কি হবে? 0 আসবে না? সো 0 যদি কোনো সংখ্যার শেষে থাকে তার উপর যতই পাওয়ার হোক না কেন সে তার ইউনিট ডিজিট সবসময় 0 হতে থাকবে। যদি 1 থাকে, ধরেন হচ্ছে এই যে 1 এর উপরে ধরেন 1 হলো, তখন যেমন হচ্ছে 1 একে 1, 11 একে 11, যদি 11 দুগুণে হয় তাহলে 11 দুগুণে কত? 121। যদি আবার হচ্ছে 11 কিউব হয় তাহলে 121 এর সাথে আবার 11 কিউব করলে কত আসে? কেউ একজন বলেন তো 11 কিউবে কত আসে? কত আসে বলেন? 1331। ওকে, তার মানে এই যে 11 গুণিতকে আমরা পাইতেছি, মানে 1 এর গুণিতকে পাইতেছি। এই জন্য আমরা এত বড় বড় সংখ্যা যে 11 কিউব, 11 4 হলে 11 4 করব, এই জিনিসটা আমরা করি না, আমরা রিপিটেশন ইউজ করি। যেমন আমাদের দরকার হচ্ছে জাস্ট লাস্ট ডিজিট এবং 2 ডিজিট। আমরা কি করব? 11 একে 11 লিখলাম, 11 এর সাথে তখন আবার এই যেহেতু হচ্ছে গুণ করব, 11 এর সাথে তখন আবার হচ্ছে 2 দিয়ে গুণ করব, চলে আসবে। দেন 11 এর সাথে 2 দিয়ে গুণ করলে এটা আসার কথা ছিল, 11 × 11 করব, দেন এটা আসার কথা ছিল, দেন আমরা জাস্ট লাস্টের 2 ডিজিট নিব, দেন তার সাথে আবার 2 গুণ করব, তখন আবার লাস্টের 2 ডিজিট নেব। এভাবে যখন করতে থাকবো আমরা লাস্টের 2 ডিজিট না নিলেও হবে, 1 ডিজিট নিয়ে করলেও হবে। যেমন আমরা দরকার শুধু ইউনিট ডিজিট, যদি 10th ডিজিট হইতো আমি 2 ডিজিট নিতাম। যেমন আমি হচ্ছে দেখাই, কই গেল, আমার দরকার ইউনিট ডিজিট। আরে আমাকে বললো যে 11 এর পাওয়ার ধরেন হচ্ছে 30, তার ইউনিট ডিজিট কত? ঠিক আছে, সো আমি কি করব? 11 এর সাথে 11 একে 11 লিখলাম, 11 এর সাথে 11 একে 11 লিখলে দেখতেছি ইউনিট ডিজিট থাকে 1, তারপর একটা 1 এর সাথে আবার 11 গুণ করব, তারপর ইউনিট ডিজিট কত থাকে? 1 ই থাকে। এই 1 এর সাথে আবার 11 গুণ করব, তাহলে থাকে কি? 1। তার মানে সব সময় কি ইউনিট ডিজিট কি থাকতেছে? 1 এর জন্য শেষে যদি 1 থাকে তার পাওয়ার যাই হোক না কেন ইউনিট ডিজিট সব সময় কি? 1। এইটুকু বুঝেন, প্যাচ লাগতেছে আশা করি বুঝতেছি, তারপরেও তাও বুঝেন। এরপরে দেখেন 5 এর ক্ষেত্রে চিন্তা করেন, ধরেন 5 আছে, কোন সংখ্যা এরকম আছে 5 এর পাওয়ার অনেক আছে, ধরেন হচ্ছে 1 2 3 4 5, অনেক বড় পাওয়ার। সো মনে রাখবেন এই যে 5 এর পাওয়ার যদি 55 এর পাওয়ার যদি এই যে 5টা শুধু নিলাম, 5 একে 5 রাখলাম, 5 এর সাথে আবার 2 গুণ করব, 5 দুগুণে 5 এর সাথে 5 গুণ, যেহেতু 5 এর গুণিতক 5 এর সাথে আবার 5 গুণ দিব, তাহলে কত আসলো? 25 না? সকল সময় 25 কত নিব? 5 নিব। তখন আবার 5 কে আবার 5 দিয়ে গুণ করব, কত আসে? 125 এ কি নিব? শুধু 5 নিব না? না না, আমি 125 নিব না, আমি শুধু জাস্ট 5 এর সাথে গুণ দিচ্ছি, আমি কিন্তু ওই 25 রাখি নাই। কথা বুঝছেন? 125 এ কি 125 রাখছি নাকি শুধু 5 রাখছি? শুধু ইউনিট ডিজিটটা রাখবো। দেখেন ইউনিট ডিজিটের সাথে সবসময় 5 গুণ করলে 5ই থাকতে, তার মানে 5 এর উপরও যদি কোনো পাওয়ার থাকে যাই থাকুক না কেন 5 সবসময় ইউনিট ডিজিট হিসাবে 5ই রিপ্রেজেন্ট করে। যেমন আমার আনসারটা যদি এরকম থাকতো 125 এর উপরে ধরুন আছে হচ্ছে 8793, বললো তার ইউনিট ডিজিট কত? সরাসরি বলে দিবেন কত? কত বলেন?
5 সরাসরি 5 বলে দিবেন। সেম 6 এর উপরে যদি চিন্তা করেন, ধরেন 6 উপরে আছে 1 2, তাহলে 6 এর সাথে 6 গুণ করলে থাকে কত? 36। 36 এর কত লিখবো? 6। তাহলে 3 কিন্তু লিখলাম না, আবার 6 এর সাথে 6 গুণ করলে কি 36। তার মানে সব সময় কি থাকে 6 এর উপর 6 এর পাওয়ার যাই থাকুক না কেন তার ইউনিট ডিজিট কি 6। এই যে এখন দেখেন ফরম্যাট দেখেন 0 1 5 6 তারা সব সময় কি করে, তাদের উপরে যাই থাকুক না কেন তারা রিটার্ন হিসেবে কি দেয়? পাওয়ার সেম থাকে, মানে যে ডিজিটটা ওই ডিজিটটাই হচ্ছে আপনার। হ্যাঁ, তার মানে আপনাকে যদি এখন পরীক্ষা হলে সুন্দর করে 1 2 6 এর উপরে 1 লাখ লেখা লেখুক, তারা ইউনিট ডিজিট বলে, আপনি সরাসরি লিখতে পারবেন না? কত লিখবেন? 6 লিখবেন। আমি কি কনসেপ্টটা বুঝাতে পারছি? ওকে, দেন আসে হচ্ছে আপনার এই যে বাকিগুলো আমি শর্টকাট আনতেছি, যেটা আমি যেমন পরীক্ষা হলে মনে রাখবো, যেমন এত বসে বসে তো আর করবো না, তখন আমরা জাস্ট ফরম্যাট মনে রাখলে হবে। যেমন 0 1 5 6 চলে গেল আমাদের খাতা থেকে, শেষ। এটা সেম থাকে। 2 এরটা দেখেন, 2 এর সাথে 2 গুণ করলে কত আসে? 4 এর সাথে 2 গুণ করলে 8 এর সাথে 2 গুণ করলে 8 এর সাথে 2 গুণ করলে 16 এ কত লিখবো? 6। তাহলে 6 এর সাথে আবার 2 গুণ করলে 2। তার মানে দেখেন তো আবার 2 আসলো, আবার 4 আসলো, তার মানে কি এটা একটা এই ফরম্যাটে যাওয়ার পর সে কি করতেছে, নিজেকে রিপিট করতেছে। তার মানে দেখি যে প্রত্যেক 4 গড় পর সে কি করতেছে, নিজেকে রিপিট করতেছে। তার মানে এখন যদি আমাকে সংখ্যা থাকতো এরকম 2 টু দি পাওয়ার 70, এর হচ্ছে কত, এই যে বললো হচ্ছে এর ইউনিট ডিজিট কত। তার মানে আমরা দেখবো প্রত্যেক 4 গড় পর যেহেতু সে রিপিট করে, তা আমরা 4 গড় ওই পাওয়ারটাকে দেখবো 4 গড় দিয়ে ভাগ যায় কিনা। আচ্ছা, পাওয়ারটা 4 গড় দিয়ে ভাগ যায় 70 যায় কি? 72 এর আগে কত পর্যন্ত যায়? 68 পর্যন্ত। তাহলে থাকে কত উপরে? 68 জাস্ট 2 থাকে। তাহলে 2 4 রেখে 2 4, তাহলে এত ইউনিট ডিজিট কত? 4। বুঝা গেছে? যেমন আমরা এটা কিভাবে আসছে দেখেন, 4 কিভাবে আসছে দেখেন, যদি 78 হয় মানে 68 হয় মানে এখানে আসছে, এরপরে কি 69 70 কত 4 নি? আমি কি বুঝাতে পারছি? প্রত্যেক 4 গড় পর সেম জিনিস আসতেছে। তার মানে এই 68 পর্যন্ত সে 6 এ আসলো, 69 70। ক্লিয়ার সবাই? তার মানে যাই অসুখ না কেন, ধরুন 1 2 12 পাওয়ার দিলে হচ্ছে এরকম 1 2 3। তার মানে আমরা কি করব, জাস্ট দেখবো উপরে পাওয়ারটা, যেহেতু নিচে 2 আছে আমি কিন্তু আগের গুলো দেখবো না। 2 আছে, 2 এর পাওয়ার আছে 123, আমার কত পর্যন্ত যাবে? 120 পর্যন্ত যাবে। তার মানে বাকি থাকে কত? 3 2 কিউব থাকে, জাস্ট বাকি থাকাটা এটা লিখে দিব। দেন 2 কিউব মানে কি 8। বুঝা গেছে? বুঝছেন? তার মানে 2 এর সময় কত গড় করে পাওয়ারটাকে কত দিয়ে ভাগ দিবেন? ভাইয়া 2 এর আরেকবার একটু বলে ভালো হয় 2 এরটা। আচ্ছা, 2 এরটা ধরেন হচ্ছে আপনাকে বললো হচ্ছে 2 এর পাওয়ার 121, ঠিক আছে? এর ইউনিট ডিজিট কত বলছে? সো আমরা কি জানি যে 2 হচ্ছে প্রত্যেক 4 বার পর আবার আগের মতো ইউনিট ডিজিট রিপ্লাই করে, তাই না? জি ভাইয়া। তাহলে আমরা 4 মানে কি, প্রত্যেক 4 বার মানে কি, 4 বার আসলে প্রথমবার 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 এর পাওয়ার 2 মানে হচ্ছে 4, 3 মানে 8, 4 মানে 16 মানে 6, আবার 5 মানে হচ্ছে 2, মানে এরকম করতে করতে দেখেন তো সব সময় এভাবে ঘুরতে থাকে না? জি। এইজন্য আমরা জাস্ট পাওয়ারটাকে দেখি 4 দিয়ে ভাগ যায় কিনা। যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে এইখানে আসে সে, তাই তো? তাহলে 4 দিয়ে ভাগ দেন, শুধু পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ দিবেন। 4 দিয়ে ভাগ দিলে দেখেন 120 পর্যন্ত যায়, তাই না? জি। তাহলে বাকি থাকে এই একটা লিখে দিবেন। তার মানে যেটা আছে এটা 2 কে 2, তাহলে হচ্ছে তার ইউনিট কত? 2। বুঝা গেছে? জি। ক্লিয়ার? যদি এরকম হতো 120, ঠিক আছে, 120, তখন হচ্ছে সে 4 দিয়ে ভাগ যেত, ঠিক আছে? কথা বুঝছেন? তখন শেষ সংখ্যাটা এইভাবে চিন্তা করতাম। সো এইভাবে হচ্ছে আমরা করতাম যে জাস্ট 4 এর সংখ্যাটা দেখবো। এরকম সেম জিনিস আমরা 3 টা বের করেন তো। 3 এর সাথে 3 গুণ করলে কত? 9 9 এর সাথে 3 গুণ করলে 27 27 কত নিব? কত নিব? 7 নিব। 7 এর সাথে 3 গুণ করলে 1 নিব, তাই না? আর 1 এর সাথে 3 গুণ করলে আবার 3 নিব, আবার সেম। তার মানে দেখেন তো সেও কি করতেছে, 4 বার করে রিপিট করতেছে না? তার মানে কি তারটাও সেম জিনিস, যে 1 3 1 2 3 যদি হইতো তারটাও কি করতাম, জাস্ট 3 এর পাওয়ার এই যে 4 বার রিপিট করতেছে, জাস্ট 3 কিউব লিখে দিতাম। তার মানে 3 কিউব যেটা আছে সেই ভ্যালুটার ইউনিট ডিজিটটা যেটা আছে এটাই। কথা বুঝছেন?
ক্লিয়ার? মানে হচ্ছে 7 হবে আর কি। হ্যাঁ ক্লিয়ার ভাই। ওকে, তার মানে এই জিনিসটা গেল। আমরা যদি 4 এবং 9 পরে যাই, পড়বো তো পড়বো, সবগুলো পড়বো। হ্যাঁ বুঝি নাই ভাইয়া, বললাম যে 8টা তো হচ্ছে সেম প্যাটার্নে যায় না? না না, আরো পড়তেছি, যে সবগুলোই পড়বো, দেখি না। 7 দেখেন, 7 এর সাথে 7 গুণ করলে কি 49। 49 কত নিব? 9। 9 এর সাথে 7 গুণ করলে 3 নেব। 3 নিব। 3 এর সাথে 7 1 নিব। এখন আবার 1 এর সাথে 7 দেখেন, সেও কি করতেছে, আবার সেম রিপিট দিচ্ছে। এখন যদি 8 এর সাথে চিন্তা করি, বলেন। এই যে আপনি ইউনিট ডিজিট গুলো ধরেন 7 এর যে মাত্র লিখলেন 4টা, এদের কি ইউনিট ডিজিট গুলো এই হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছেন? বলেন। এদের যে 7 এর যে ইউনিট ডিজিটে যে 4টা আছে, এটা এদের ইউনিট ডিজিট 7 এর উপরে পাওয়ার যে কোনো কিছু থাকে, ইউনিট ডিজিট কি এই 4টা থেকে একটা হবে নাকি যে কোনো? হ্যাঁ এই 4টা থেকে একটা হবে, আর কোনো কিছু বাইরে না তো। 2 টু দি পাওয়ার 16 এর ইউনিট ডিজিটটা কত একটু বলেন তো ভাইয়া? কোনটা? 2 টু দি পাওয়ার 16। 2 টু দি পাওয়ার 16 আপনার কি আসবে বলেন তো? 1 আসবে। আপনি বলেন না। 1 তো হচ্ছে এটা যখন হচ্ছে এই 4টার মধ্যে রিপিটেড আসে, আর একটা হচ্ছে যখন কোনো কিছুর পাওয়ার যদি উপরে 0 থাকে তখন কি থাকে? যে কোনো জিনিসের পাওয়ার 0 থাকলে কি থাকে? আমি তো প্রশ্ন করলাম এটাই তো, যে কোনো জিনিস, এটা তো এখানে এই ফরম্যাটে এগুলো পড়ে না। যেমন আমরা কিভাবে করছি দেখেন তো, জিনিসটা দেখেন, ক্লিয়ার করেন। ধরেন 1 2 1 2 0 থাকে, আর একটা হচ্ছে 1 2 1 2 1। আমরা এটা ফরম্যাটটা বানাইছি কিভাবে দেখেন তো। 2 এর সাথে যদি 4 দিয়ে ভাগ যায়, যদি ভাগ না যায়, যদি 1 2 1 থাকে, তখন আমরা লিখতাম কত? 1 বাকি আছে 1 লিখতাম, তাই না? তাই তো। যদি এরকম থাকে 1 2 2 থাকে, তখন বাকি থাকে কত? উপরে বাকিটা লিখে, এটার মধ্যে কোনো বাকি আছে? তখন নাই, 0 থাকে, তখন এটা 1, এটা 2, এটা 4, এইভাবে থাকে। সো 1টা হচ্ছে, এটা আসলে আমরা এই ফরম্যাটে রাখি না কেন, এটা হচ্ছে যে কোনো জিনিসের উপর 0 থাকলে এটা 1 আসবে, যে কোনো জিনিসের উপর 0 থাকলে। সো আমরা পাওয়ারটা এইভাবে, যে কোনো জিনিসের উপর যখন এই ফরম্যাটে বানানোর পরে দেখবেন 7 এর উপরও যদি ধরেন হচ্ছে 7 এর উপরে 49 থাকলো, 49 তো যাচ্ছে, তাই না? তাহলে 1 হবে, ইউনিট ডিজিট 1 আসবে সব সময়। যদি কোনো কিছুর উপরে যদি আপনি ভাগটা চলে যায়, 4 দিয়ে চলে যায়, তখন উপরে কত লিখে দিবেন? কত লিখবেন বলেন? 0 লিখবেন। তখন শূন্যর জন্য কোনো কিছুর উপর 0 দিলে কি নরমালি এটা আমার 0 আসতেছে। এটা কি বুঝছেন সবাই? ফরম্যাটটা কিভাবে বের করবেন সেটা বুঝছেন? হ্যালো বাকিরা? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, দেন হচ্ছে 8 চিন্তা করেন, 8 এর সাথে 8 গুণ করলে কত নেবেন? 8 নেব, মানে 4 নেব। 4 নেবেন। 4 এর সাথে 8 2 নেব। 2 এর সাথে 8 6। তারপর আবার তো 8 আসবে আবার। তাহলে দেখেন তো, এখন যদি আপনি মনে রাখেন কি কি 2 3 7 8, তাদের কত দিয়ে ভাগ দিবেন পাওয়ারকে? 4 দিয়ে ভাগ দিবেন। দেখেন মনে রাখার টেকনিকটা জাস্ট আপনার দরকার আনসার করা তাড়াতাড়ি। দেখেন আমি যেমন মনে রাখবো 0 1 5 6, তাদের বেস যা আছে, পাওয়ার যাই থাকুক না কেন, আমার ইউনিট ডিজিট সেম থাকবে। 2 3 7 8 এদের পাইলেই, যদি ইউনিটে পাই, তখন আমি তাদের পাওয়ারগুলোকে শুধুমাত্র চেক করব, 4 দিয়ে ভাগ করব, যদি ভাগ যেটা থাকে বাকিটা তার ইউনিট ডিজিট। এইটুকু ক্লিয়ার? এই 4টা এই যেগুলো পড়াইছি যদি ক্লিয়ার থাকে, জাস্ট বাকি থাকে 4 এবং 9। 4 এবং 9 এর জন্য আরেকটা শর্টকাট অন্যভাবে মনে রাখতে পারেন। যেমন 4 এর পাওয়ার এবং 9 এর পাওয়ার, দেখেন 4 এর পাওয়ার 1 ধরবেন একবার, 4 এর পাওয়ার 2 ধরবেন একবার, 9 এর পাওয়ার 1 ধরবেন একবার, 2 ধরবেন একবার, তাহলে যা আসবে তাই। সেটা কিভাবে মনে রাখবেন? 4 এর পাওয়ার যদি 1 ধরবেন, তাহলে ধরবেন 4 এর পাওয়ার ধরেন হচ্ছে 64, এর পাওয়ার যদি 1 2 3, পাওয়ারটা যদি অড হয়, অড, দেখেন এই যে এটা হচ্ছে অড, তার মানে 4 এর পাওয়ার 1 ধরে পাওয়ার আসছে কত? আনসার আসছে কত? 4। তার মানে এটার আনসার কত আসবে? 4। যদি এটা 2 হয়, ইভেন হয়, তাহলে জাস্ট 4 এর পাওয়ার স্কয়ার করলে কত আসতো? 6 আসছে। তাহলে এটা হচ্ছে 6। বোঝা গেছে? অড এবং ইভেন চিন্তা করে দিয়ে দিবেন 4 এবং 9। 9 এর ক্ষেত্রে সেম, অড হইলে 4 আর ইভেন হলে 6। জাস্ট মনে রাখার জন্য, যদি মনে না থাকে ইভেন অড হলে কি হবে, 4 হলে কি আসবে, জাস্ট 4 এর উপরে 1 দিয়ে দিবেন, 4 এর উপর 2 দিয়ে দিবেন, 9 এর উপর 1 দিলে 9, 9 এর উপর 2 দিলে 1। তার মানে 9 এর উপরে যদি কোনো অড সংখ্যক থাকে, তার মানে বুঝে দিবেন হচ্ছে আনসার হবে 9,
9 এর উপর যদি কোনো ইভেন সংখ্যক থাকে তখন आंसर হয়ে যাবে কত 1 আমি কি বুঝাতে পারছি পুরো জিনিসটা জি ভাই জি ভাইয়া সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট এখন আমরা রিয়েল ম্যাথে চলে যাব 5 will be double be বাদ 5 will be আপনারা করে আসেন এখন রিয়েল ম্যাথে আমরা হচ্ছে এটাকে এক্সারসাইজ করব আমরা বেসিক পড়ছি এখন আমরা 30 মিনিট এক্সারসাইজ করব আমার ওয়েবসাইট কাজ করতেছে না দেখি আমার কাছে পিডিএফটা আছে নেটের অবস্থা খুব খারাপ বারবার জয়েন করতে হচ্ছে এবার এই লিংকে একটাও সার্টিফিকেট দেখতে পারিনি দেশের অবস্থাই তো খারাপ নেটের অবস্থা তো খারাপ হবে আজকে মাত্র ভাইয়া সব ওয়েবসাইট খুলছে তো না না ওয়েবসাইট না এমনিতেই ডাউন করা আছে সবকিছু কোনো লাভ না এটা ওরাই নিজেরাই তো বলছে ডাউন করা আছে কেমনে করবে ওকে ঠিক আছে আমরা হচ্ছে এখানে হচ্ছে আমাদের কিছু ম্যাথ সাজানো আছে এটা হোমওয়ার্ক হিসেবে থাকবে আপনাদের কিছুদিন পরে নেক্সট কোয়ান্ট ক্লাসের পরে তখন এই পুরো শীটটা আপনারা করবেন তখন দেখবেন মজা পাবেন করব আমি যাচ্ছি ম্যাথে যাই আচ্ছা এখান থেকে আপনাদের আজকের টপিকের উপরে যাই ঠিক আছে আচ্ছা প্রথম কোশ্চেন সহজভাবে আসছে প্রথম কোশ্চেন কি চাইছে কোয়ান্টিটিভ কম্পারিজন দুই পাশে মিলাইতে চাইছে ঠিক আছে এগুলো আপনাদের হোমওয়ার্কও থাকবে সমস্যা নাই জাস্ট আজকে আমরা বেসিক দিয়ে পারি কিনা সেটা হচ্ছে দেখা বলছে কোয়ান্টিটিভ কম্পারিজন এইটা অথবা এটা দেখেন তো आंसर কি হবে সরাসরি এটা দেখে বলা যায় এ হবে কেন কারণ পাওয়ার ইভেন নাম্বার জোড় সংখ্যা ইভেন নাম্বার ঠিক আছে নেগেটিভ দেন দেখেন এই যে একটা আমি বললাম না একটা ওয়ার্ড বলে দিবে তাই না সো ইন্টিজার বলে দাও মানে কি 0 থেকে শুরু 0 থেকে না নেগেটিভ হইতে পারে জি জি পজিটিভ হইতে পারে 0 হইতে পারে বুঝা গেছে তখন তিনটা জিনিসই চেক করতে হবে -1 চেক করবেন 0 চেক করবেন 1 চেক করবেন তিনটাতে যদি দেখেন आंसर কি আসে সেটা তার মানে -1 এর সাথে যদি প্রথমে 0 চেক করেন -1 এর সাথে 0 + 2 চেক করবেন তখন এটা হচ্ছে 1 থাকে আর এখানে 2 থাকলে 1 ই থাকে তাহলে 1 * 1 1 ই থাকতেছে তাহলে आंसर যদি দুই পাশে 1 থাকে প্রথমবার কি সি পাইছেন জাস্ট আরেকটা চেক করে নেন যে ফ্ল্যাকচুয়েট করে কিনা না করলে आंसर সি যদি আমি প্লাস চেক করি +1 ধরি তাহলে -1 এর জন্য 1 ই থাকে আর -1 এর জন্য সেম থাকে তার মানে সেম থাকতেছে आंसर সি এই যে চেকিংটা ধরেন এটা তো সরাসরি মিলে গেছে এখন আপনি যদি শুধুমাত্র 0 দিয়ে চেক করেন आंसर নেগেটিভের জন্য যে आंसरটা চেঞ্জ হয়ে যায় তখন আপনার এটা ভুল হয়ে গেল না কেন কেন এই লজিকটা দরকার বুঝছি ইন্টিজারের লজিকটা এর আগে তো 0 করিনি কোনো সময় মানে ওই প্লাস দিয়ে করতাম 0 এই তো 0 এর জন্য তো সামনে তো চেঞ্জ হয়ে যাবে তখন তো ঝামেলা তাই না আচ্ছা আমরা হচ্ছে এখানে যাই এই যে দেখেন আচ্ছা এটা এগুলা পরে পারবেন এগুলা ওকে দেখেন এই যে নতুন কিছু শিখবেন এই যে এখন দেখেন এই যে এখানে দেখেন এখানে কোশ্চেনটা কি বলছে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য ডিফারেন্ট পজিটিভ প্রাইম ফ্যাক্টর অফ কি বলছে প্রোডাক্ট অফ দ্য প্রোডাক্ট করবেন কাদের ডিফারেন্ট পজিটিভ প্রাইম ফ্যাক্টর মানে প্রাইম ফ্যাক্টর করার পরে যা যা প্রাইম ফ্যাক্টরগুলো পাবেন তাদেরকে কি করবেন গুণ করবেন তাহলে এটাকে প্রাইম ফ্যাক্টর করেন কত আসবে ছোট ছোট অংশ ভাগ করেন দেখি কে কে কিভাবে করেন প্রথমে হচ্ছে যখন 6 দিয়ে বা 12 দিয়ে ভাগ দেন এই 2 দিয়ে ভাগ করতে করতে যায় 2 দিয়ে করলে তো বড় হয়ে যাবে না একটা জাস্ট হচ্ছে ডেস্কটপ ক্যালকুলেটরটা নিয়ে নেবেন নিয়ে হচ্ছে এটাকে একটা বড় সংখ্যা দিবেন তাহলে বেশি ছোট হয়ে যাবে তখন হচ্ছে করে ফেলবেন ধরেন হচ্ছে এটাকে 12 দিয়ে করলেন অথবা হচ্ছে এটাকে ওই যেহেতু 28 এসে 28 দিয়েই করেন তখন দেখবেন আরো ছোট হয়ে গেছে তো কেউ একজন 28 দিয়ে করেন তো কত আসে ভাগ দেন 126 আর 28 দেখেন এবার ছোট হয়ে গেছে এখন এই যে 28 কে করলে ধরেন 14 দুগুণে 28 হলো তাহলে 7 দুগুণে 14 হয়ে গেল দেন এটাকে आंसर 42 হ্যাঁ বাকিরা এটাকে করেন করেন আরে এটা তো 9 14 তো চলে যায় তাহলে 3 স্কয়ার আর 7 দুগুণে 14 তাহলে দেখেন এখানে এত কিছু কিছু বলা লাগে না আমাকে বলছে জাস্ট প্রাইম ফ্যাক্টর যারা আছে 7 2 3 তাদের কি করতে হবে গুণ করতে হবে 7 দুগুণে 14 3 14 42 কোশ্চেনটা কিভাবে পরীক্ষায় আসে এটা বুঝতে পারছি জি স্যার বাকিরা বুঝছেন আপুরা জি ভাইয়া
এগুলো কিন্তু রিয়েল কোশ্চেনে ভাইয়া আশা যদি করছেন। শুধু নাম্বার বলতো তাহলে 3 দিতাম, আর এখন প্রোডাক্ট বলার কারণে 3টা গুণ করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো গুড। ওকে দেখেন, এই যে আরো পাবেন তো, এই যে আমরা আসতে যখন যাবো আরো কয়েক কিছু ম্যাথ পাবো। এই যে দেখেন, নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর অফ 27, নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর অফ 18। দেখেন আমরা কিন্তু এগুলো করে আসছি। এখন আমাকে সবাই নিজেরা করেন, করে আমাকে বলেন কার কত। ভাই আনসার বি। বাকিরা বের করেন, বাকিরা বের করেন কত আসে। প্রথমটার একটা আসে, একটা আসে। বাকি এটার 18 আর 2টা 2 3 2 আর 3 তো হয়ে গেছে। ওকে, আর কেউ? কোয়ান্টিটি বি ইজ গ্রেটার হবে। বি ইজ বেটার। বাকিরা কেউ আছেন যে বুঝেন নাই? তাই না? এই যে এটাকে যেমন হচ্ছে 3 কিউব করলে 27, তার মানে একটাই শুধুমাত্র প্রাইম ফ্যাক্টর, একটাই। এটাকে 9 দুগুণে 18 যদি করেন, দেখেন অলরেডি 3 3 9 আর 2, তাহলে 3 আছে একটা, 2 আছে একটা, দুইটা আছে। কোশ্চেন বুঝছেন কিভাবে থাকে? দেখেন এখন দেখেন এই যে বড় বড় সংখ্যা, দেখেন এগুলো কিন্তু বাস্তব পরীক্ষার কোশ্চেন। আমি আবার বলতেছি এগুলো 5LB বা বিভিন্ন জায়গার কোশ্চেন, এগুলো একদম আশা কোশ্চেন। সো দেখেন এই যে একটা কোশ্চেন দিয়েছে, n ইজ ইকুয়াল টু বড় একটা সংখ্যা দিয়েছে, বলছে যে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টর। গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টর মানে গ্রেটেস্ট প্রাইম সংখ্যাটা কত এটা বলছে। 13 হবে। তুলনা করতে বলছে কার সাথে? 15 সাথে। অনেকে এখানে 15 বসাই, সরাসরি এখানে বসাই দেয়। আমরা কি 15 কি প্রাইম ফ্যাক্টর? না, নাকি একটা ভাঙতে হবে? 3 5 হবে। তখন গ্রেটেস্ট কে থাকে? 13 থাকে। আর লোয়েস্ট? লোয়েস্ট হবে 3। বুঝছি, সবাই কি ক্লিয়ার? ভাই আনসার কি বি? আনসার বি। এই যে সর্বোচ্চটা কত পাইছি? 12 13 পাইলাম না? আচ্ছা, তারপরে আমরা হচ্ছে এটা করব আমরা পিছন থেকে। এটা যেমন এখানে দিয়েছেন আর হচ্ছে একটা এস দিয়েছে, এই পাশে বলছে দ্য নাম্বার অফ ডিফারেন্ট পজিটিভ ফ্যাক্টর অফ আর। মনে আছে ডিফারেন্ট পজিটিভ ফ্যাক্টর আমরা কেমনে বের করি? আর এর। আর এখানে বলছে নাম্বার অফ ডিফারেন্ট পজিটিভ ফ্যাক্টর অফ এস। এস এর পজিটিভ ফ্যাক্টর কেমনে বের করি? পাওয়ারগুলোকে যোগ করি, করে সব করব। হ্যাঁ হ্যাঁ, তাহলে গুণ করলে নরমালি দেখেন তো কে आंसर হবে? 4 5 20 20। এই যে ব্রেনটাকে আরেকটু শার্প করেন, দেখেন দুইটারই পাওয়ার কি আছে? 3 4 6, দুইটারই সেম না? সমান। সবগুলো যদি এক যোগ করে গুণ করে দাও, দুইটাই কি আসবে? দুইটাই কি আসবে? সেম হবে। সেম হবে। ক্লিয়ার সবাই? ওকে, এগুলো কিন্তু আপনারা এখন পারতেছেন। এই যে এই রিয়েল দিকে চলে গেলেন, এই যে দেখেন কোশ্চেন একটা আসছে, সবাই পড়েন, পরে নিজেরা পড়েন, পরে আমাকে আনসারটা বলেন। আঠারো হবে সবাই, বাকিরা? জি ভাই 18। তাহলে দেখেন আমাদের এই ক্ষেত্রে আরো সহজ করে দিয়েছে তারা। এই যে এই কথাগুলো, এতগুলো কথার কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু ইনক্লুডিং ফ্যাক্টর 1 6 এগুলো দিয়ে আপনাকে ডাইভার্ট করার চেষ্টা করছে যে আপনি একটু ঘাবড়ে যান কিনা। জিনিস কিন্তু একটাই, হাউ মেনি পজিটিভ ফ্যাক্টর আছে এখানে। তাহলে এখানে জাস্ট পাওয়ারগুলোকে এক যোগ করে দিবেন, তাহলে 2 + 1 * 2 + 1 * 1 + 1, তার মানে জিনিসটা হচ্ছে 3 × 3 × 2 অর্থাৎ 18। সো জিনিসটা হচ্ছে সরাসরি জিনিসগুলো এগুলো এইভাবেই পরীক্ষা হলে আসে। ইউনিট ডিজিটের হিসাবটা কিন্তু ইউনিট ডিজিট এখন আসেনি, বাট ফ্যাক্টরের হিসাবগুলো আমরা মেথ কয়েকটা পাইছি, সেগুলো আমরা করব। আচ্ছা, দেন হচ্ছে এইখানে আসি। এই যে দেখেন এইটা কোয়ান্টিটিভ এ কোয়ান্টিটিভ বি, নিজের ব্রেন খাটাই করেন। আমরা তো জিনিসগুলো জানি যে কোনটা মাল্টিপল অফ 4, কোনটা মাল্টিপল অফ জিনিসগুলো, জাস্ট ফ্যাক্টরগুলো ভাঙেন, ভাঙা দেখেন কোনটা আনসার কি হবে, দেন আমরা করব। এটা হচ্ছে 16 আর বিতে হচ্ছে সবাই ট্রাই করেন, যারা পারি না সমস্যা না, আমরা সলিউশন করব, কিন্তু ট্রাই করা যাবে। 16 আর 12 এ বড় হচ্ছে, বাকিরাও ট্রাই করেন।
হয়েছে বাকিদের? ভাইয়া আজকে আর কত সময় পড়বো? 10টা পর্যন্ত পড়বো। ওকে, ভাই বাকিরা কি পারছেন আমাকে মানে বলবেন? কোয়ান্টিটি বিয়ের কি বলছে ওটা কি বুঝতে পারছি না। আচ্ছা দেখেন নাও, এখন দেখেন আমরা করার পরে দেখি বুঝি কিনা। দেখেন বলছে দ্য গ্রেটেস্ট পজিটিভ ফ্যাক্টর অফ 48, তাহলে 48 এর ফ্যাক্টর কি হইতে পারে দেখেন তো? 1 এবং 48, তাই না? আর কি কি? 2 এবং 24, আর কে কে? 3 এবং 16, আর কি কি? 4 12 4 আচ্ছা এখানে বলছে দেখেন তো গ্রেটেস্ট মানে সর্বোচ্চ পজিটিভ ফ্যাক্টর যেটা 20 এর থেকে ছোট। 20 এর থেকে ছোট পজিটিভ ফ্যাক্টর কে আছে? 16। বুঝছেন কি চাইছে? 16। এখানে দেখেন লিস্ট মানে কম পজিটিভ ফ্যাক্টর মাল্টিপল অফ 4 এর মাল্টিপল যেটা 10 এর থেকে বড়। 10 এর থেকে বড় 4 এর মাল্টিপল সর্বনিম্ন কোনটা আছে? 12 ছাড়া তো নাই। কথা বুঝছেন? 10 এর থেকে বড় 4 এর মাল্টিপল সর্বনিম্ন কে? 8 তো 10 এর ছোট, এরপরে কি? 12 না? 12। তাহলে 12 এর সাথে তুলনা করতে বলছে কাকে? 16 কে। তাহলে आंसर কে? এ। বুঝছে এবার? জি ভাইয়া থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, এরপরটা আমি আশা করি সবাই পারা উচিত, কারণ এই ফর্মুলা শিখেছি। বলেন आंसर কি হবে? করেন। ফর্মুলার সাথে মিলাইতে পারছেন? কোন ফর্মুলা এটা? জি ভাই পাচ্ছি। ওই যে 5 এর একটা ছিল 5 এর একটা ছিল। তাহলে এখানে একটা দিবেন 14 আর একটা দিবেন 15, দিয়ে দেখবেন কোনটার ইন্টিজার ভ্যালু বড়। 14 এর তো বেশি আছে। বি বড় হবে বি। ওকে দেখেন ক্যালকুলেশন করে, আমি তো জানি না। সবাই দেখছেন? ভাই এটা কোন ফর্মুলাটা ফেলবো আবার একটু বলেন। ওই যে নাম্বার অফ ইন্টারভাল মনে আছে? 17 থেকে 186 দেখাইলাম, লাস্ট 5 এর মাইনাস মাল্টিপল। এটা হ্যাঁ লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই কি হবে? 14 লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই 14 প্লাস 1। হ্যাঁ এই সেম পরেরটা লাস্ট মাইনাস ফার্স্ট মাইনাস ডিভাইড বাই 15 প্লাস 1, যেটা ইন্টিজার ডেটা বেশি সেটাই বড়। বুঝছেন? ক্লিয়ার? ভাই आंसर এ না? যেটাই আপনার যেটা ভাগ করে কত আসে? হ্যাঁ এ আসে ভাইয়া, এই ঠিক আছে। হ্যাঁ আসলো, ঠিক আছে এটা আসলো। আচ্ছা এখানে দেখেন কোশ্চেন, এখানে বলছে কে এন্ড এন আর কনজিকিউটিভ পজিটিভ অড ইন্টিজার। তার মানে কনজিকিউটিভ মানে পরপর পজিটিভ অড ইন্টিজার। অড ইন্টিজার মানে কি? 1 3 7 5 7 এগুলো, তাই না? বলছে লিস্ট কমন মাল্টিপল অফ কে এন, মানে লিস্ট কমন মানে কি? লসাগু না গসাগু? ওই দুটোর গুণফল। তাহলে গুণফল কি? এই যে এখানে যেহেতু দুইটাই কে এবং এন থাকে, গুণফল কি? কে এন এন না? তাহলে এই পাশে কে এন এর সাথে সম্পর্ক করতে বলছে, কি হবে? आंसर সি। দেখছেন এইগুলাই আসবে। এই যে পরেরটা দেখবেন সবাই পারবেন। এই যে পরেরটা ট্রাই করেন। এখানে বলছে একটু প্রশ্ন আছে উপরে যান। করেন। এখানে তো লিমিট নাই আপনার উপরে। লিমিট না থাকুক, অড ইন্টিজার, অড এর গুণফল তো অডই থাকতে, এই গুণফল তো অডই থাকছে তো না? কে এন আর কনজিকিউটিভ পজিটিভ অড ইন্টিজার, কে এন এর সীমা কতটুকু? সীমা তো এখানে দরকার আছে, দুইটার গুণফল বলছে। আর যে কোনো সীমা নেন, যে কোনো সীমা নেন, অড এর গুণফল কি থাকে? এখানে তো কে এন এই পাশে দিয়েছে, ধরেন আপনি ধরলেন এই অড ইন্টিজার ধরলেন, কে আর এন কনজিকিউটিভ অড পজিটিভ অড ইন্টিজার, দুইটা নাম্বার বলছে, দুইটা নাম্বার বলছে। সো কোশ্চেন খেয়াল করলে হবে। এটা পারবেন সবাই আশা করি। বলছে গ্রেটেস্ট কমন ডিভাইস। গ্রেটেস্ট কমন মানে কি? ছোট কমন গুলো শুধু, তাই না? হ্যাঁ কমন গুলো। তাহলে এই দুটোর মধ্যে কমন কি আছে সুন্দর করে বলেন, পড়েন। आंसर বি। বাকিরাও খুঁজেন, জাস্ট কমন। কমন ছোটটা কমন। আপুরাও মিলান। ভুল করলাম নাকি? না তাই তো, বি তো आंसर বি। आंसर বি। এখানে 7 আর 11 টা কমন না দুইটার মধ্যে, সো आंसर বি। ওকে তাহলে হচ্ছে আমরা দেখেন এই যে 2 এর সাথে 2 এখানে মিলালে 2 সর্বনিম্ন কি পাইতেছি? কমন 2 স্কয়ার। দেন হচ্ছে 3 আর এখানে পাইতেছি t স্কয়ার। 5 এখানে 5 একটা পাইছি, 7 এখানে নাই, 11 এখানে নাই। বুঝছেন কি টাইপের ম্যাথ আছে? বুঝছেন? এবার যদি মাথাটা ঠান্ডা করে রাখেন এই সব ম্যাথ পারা উচিত না? উচিত। আচ্ছা এবার আসি আমরা রিমাইন্ডারে।
দেখেন কোয়ান্টিটিভ কম্পারিজনের সময় রিমাইন্ডার আমরা কি বলছি, কোন সংখ্যাকে ভাগ করলে যেটা অবশিষ্ট থাকে সেটাই কি রিমাইন্ডার। এখন বলছে when the positive integer n is মানে ইকুয়াল ডিভাইডেড বাই 3 রিমাইন্ডার কত বলছে 1। এখন এখানে বুঝতে হবে, এখন আবার বলছে কোয়ান্টিটিভ এতে বলছে the remainder when n is divided by 5 একে 5 দিয়ে যদি এই সংখ্যাটা এখানে যত হবে এটাকে যদি 5 দিয়ে ভাগ করি তখন রিমাইন্ডার কত থাকবে, এটার সাথে তুলনা করতে বলছে 2 এর সাথে। আচ্ছা n এর ভ্যালু কত হতে পারে, n এর ভ্যালু 4 হতে পারে, 4 হতে পারে, 4 হলে 3 কে 3 গেল আর 1 থাকলো, এরপরে ডি হবে ভাই আনসার। হ্যাঁ না বলছি, এরপরে বললেন পরে হতে পারে আপনার 7 3 দুগুণে 6 7 হতে পারে। আচ্ছা যদি n এর ভ্যালু 4 বসাই এখানে, এখন এখানে তো 4 আসবে, 4 এর বসালে 5/4 কত থাকে 4 হবে, 4 হতে পারে। আচ্ছা n এর ভ্যালু 7 বসাই তখন 2 হবে, 2 বসাই তখন হচ্ছে 2 হবে, তখন आंसर কি হবে ডি হবে। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, সো আমরা এই যে এই সবাইকে আবার মাথা কানটা এখানে দেন, কোয়ান্টিটিভ কম্পারিজনের সময় এই যে কোন সংখ্যাকে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে রিমাইন্ডার সেই সংখ্যাটি থাকে না, তাহলে আমি এখানে 4 থেকে কেন নিলাম, আমি এখানে 1 থেকে নিতে পারতাম না, পারতাম 1/3 ডিভাইড কত রিমাইন্ডার কত 1 হয়তো 1 হয়তো, তার মানে শুরুটা করব কত থেকে 1 থেকে, ছোট থেকে। আমি কি বুঝাতে পারছি সবাইকে, আরেকবার বলুন। ছোট সংখ্যাকে কোন সংখ্যাকে, হ্যাঁ ধরেন হচ্ছে 2 কে 3 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকে, ভাগশেষ কত থাকে 2 থাকবে, ভাগশেষ 2 থাকবে না, ভাগ তো যাবে না 2 তে থাকে। জি জি। এরপরে সংখ্যাটা কত 3 দিয়ে 3 একে 3 5 দিলেও তো 5 কেও যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তখনও রিমাইন্ডার কত থাকে 2 থাকে। এরকম 3 এর গুণিতক 3 3 কে 9 9 আর 2 যোগ করলে 11 11 কে যদি আমরা 2 দিয়ে ভাগ 3 দিয়ে ভাগ দিই তখন 2 থাকবে, 2 থাকে। তার মানে আমার শুরুটা হয়েছে কত থেকে, একদম ছোট ভ্যালু থেকে না। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, তাহলে আমাদের আর পেঁচা হবে না, এটার জন্য এইটা করতে হবে। দেখেন ভাইয়া 3 কে 2 দিয়ে ভাগ দিলে রিমাইন্ডার 2, এটা তো কি বলেন দেখি, কি বললেন? আচ্ছা কে কে বুঝাবেন বলেন তো, কে একজন বলেন কেন হচ্ছে 3 কে 2 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 2 মানে কি বলেন তো। 2 এর মধ্যে তো 3 যাচ্ছে না, এই জন্য 2 থেকে যাচ্ছে, দশমিক দিয়ে আমি এটা ভাগ করব, যাচ্ছে না মানে কি রিমাইন্ডার কি বলে বলেন তো, আমরা ছোটকালে যখন পড়তাম এই যে 3 2 তখন কি লিখতাম, এ ভাগের মতো করেন, এখানে কত লিখতাম কিছু, এখানে কত লিখতাম 3 কে 2 দিয়ে ভাগ দিবেন তখন দশমিক বলতেছেন, দশমিক দিয়ে আবার 0 বসায় বসাই দিবেন, তখন কি ওই যে আমাদের ইন্টিজার রিমাইন্ডার কি থাকতেছে, তখন এই জন্য যেটা ভাগ যাচ্ছে না বিদ্যায় এই সংখ্যাটাকে রিমাইন্ডার হিসাবে 3 ভাগ যাচ্ছে না 2ই থাকে। ওকে এইটার লজিক রাখেন। ওকে দেখেন ওয়ান পজিটিভ ইন্টিজার n, এই n কে বলছে ইজ ডিভাইডেড বাই 53, যখন করি তখন তার রিমাইন্ডার থাকে 21, তার মানে n এর ছোট ভ্যালুটা কত নিতে পারি প্রথমেই 21। ঠিক আছে, এইটার জন্য আমি এই লজিকটা বলছি। দেন ওয়ান পজিটিভ ইন্টিজার p ইজ ডিভাইডেড বাই 53, তখন তার রিমাইন্ডার হচ্ছে 25, তাহলে p সর্বনিম্ন ভ্যালুটা কত হতে পারে 25, বড় ভ্যালু হইতে পারে 51 এর গুণিতক প্লাস 25টাও হইতে পারে, বা ছোট ভ্যালু এটা পাইছি। কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য রিমাইন্ডার ওয়েন দ্য প্রোডাক্ট np, তাহলে দেখেন আমি যদি বড় ভ্যালু নিতাম আমার গুণ করতে পারা হতো না বেশি, ছোট ভ্যালু নেওয়াতে এই যে 21 * 25 দুইটা গুণ করলে ডিভাইড বাই 53 করলে তার রিমাইন্ডার চাইছে। এখন একটু কষ্ট করে এটা গুণ করেন, করে 53 ইন্টিজার কতবার যায় বাকি কত থাকে বলেন। যাদের পেন লাগতে সমস্যা নেই, বাসায় হোমওয়ার্ক করবেন, এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। ভাই এই ক্ষেত্রে ছোট ভ্যালু 1 নেওয়া যাবে না? না 1 কেন নিব, রিমাইন্ডার যেটা থাকে এটা নিব। রিমাইন্ডার যেটা থাকবে ওটাই স্মলেস্ট। হ্যাঁ এটাই সর্বোচ্চ ছোট। 48 হয়। 48 হয়। ক্লিয়ার বুঝছি সবাই রিমাইন্ডারের খেলা? ভাই এগুলো কি পিডিএফ দেবেন আমাদের? এগুলো হচ্ছে এটার আরেকটা ক্লাস হবে পার্সেন্টেজের, দেন এই দুইটা ক্লাস মিলে এইটা পিডিএফ পুরোটাই হচ্ছে হোমওয়ার্ক আকারে দিব, ঠিক আছে? আমরা আসলে এমনি পড়াই যে টপিকটা শেষ এই টপিকের উপরে শুধু কেএমএফ করব, দুইটা অধ্যায় শেষ হবে কেএমএফ করব, ঠিক আছে? এই ম্যাথটা করার পরে আমার 525/53 আসছে आंसर। এখন এটা 48 কে কিভাবে বললো এটা বুঝতে পারি না। 520 কত? 525/53। হ্যাঁ আচ্ছা দেখেন
5 একটু বলবো ভাইয়া ওনার হ্যাঁ বলে দেন বলে দেন। ক্যালকুলেটরে আমি যখন ধরবো 21 গুণ 25 দেব, ভাগ করব 53 দিয়ে, তখন দেখেন 9.9 সামথিং আসে, তাই না? 9.9056 হ্যাঁ তো ইন্টিজারটা নেবেন, ইন্টিজার 9টা বাদ দেন, বাদ দিয়ে আবার ওই 53 দিয়ে গুণ করেন। আচ্ছা এটাও যদি না করতে চান এটা দেখবেন, দেখেন শুনেন, ধরেন আপনাকে কোন একটা সংখ্যাকে ভাগ করলেন, ধরেন হচ্ছে 5 কে 2 দিয়ে ভাগ করলেন, বললাম হচ্ছে তার রিমাইন্ডার কত থাকে। এটা তো আমি সরাসরি জেনে ফেলছি, বাট আমি যদি এটাকে ভাগ দিতাম সরাসরি তাহলে হয়তো কত 2.5। তার মানে দুইটা কয়বার গেছে ইন্টিজার, দুইবার গুণ গেছে, 5 দিয়ে যায় না। আপনি চাইলে এইভাবে করতে পারেন, জাস্ট দুইবার 2 দিয়ে গুণ করলে কত থাকে 4 গেছে, তাহলে বাকি থাকতেছে কত এক্সট্রা 5 হইতে গেলে 1 থাকতেছে, তাহলে রিমাইন্ডার তার 1। বোঝা গেছে? সেম আপনার এটা কত আসে, আমরা যদি একটু ক্যালকুলেটর ইউজ করি। আপনি ভাই ক্যালকুলেটর ধরেন, দেখেন দুইবার আর ধরতে হবে না। এই দেখেন আপনি হচ্ছে ধরেন হচ্ছে এই যে 21 * 25 এটা গেল, হ্যাঁ, ডিভাইডেড বাই আপনি কত দিবেন 53 মানে কি এই যে 9 বার গেছে 10 বার যায় নাই, তো আপনি চাইলে দুইবারে করতে পারেন, 0.90 দিয়ে গুণ দিতে পারেন। আমি ধরেন এটা দিলাম না, আমি বেসিক একদম বাচ্চাদের মতো করি। 9 বার গেছে 53 পর্যন্ত, বাকিটা যায় নাই। আমার কিন্তু টোটাল ছিল 525, তার মধ্যে 9 বার গেছে 53, তাহলে 9 বার ইনটু 53 যদি যায়, তার মানে গেছে কত পর্যন্ত 477 পর্যন্ত গিয়েছে। তাহলে বাকি থাকতে যে সংখ্যাটা ভাগ যায় নাই সেটা কত 525 ছিল আমাদের, তাহলে বাকি 48 হচ্ছে বাকি রয়ে গেছে, এটা ভাগ যায় নাই। ঠিক আছে, বুঝতে পারছেন? ক্লিয়ার? তারপরে সমস্যা নেই, যদি পেস লাগে বাসায় একটু ট্রাই করবেন। আচ্ছা আমাদের আর 2-1টা ম্যাথ করব, দেন এগুলা হচ্ছে আমি কোথা থেকে করবেন আমি দেন বলে দিব, হোমওয়ার্কটা কোথা থেকে করে আসবেন। ওকে, দেন এই কোশ্চেনটা সবাই একটু ভাবেন কি হইতে পারে। এটা 11 হবে, কারণ আর 1 যদি হইতো তাহলে 12 যেত, যেহেতু 11 শর্ট। আচ্ছা ঠিক আছে, আপনি বাকিদের ভাবতে দেন। ঠিক আছে, বুঝতে পারছি, পারবেন। বাকিরা একটু ভাবেন এই সংখ্যাটা রিমাইন্ডার কত হবে। ক্যালকুলেটরে তো আর বসবে না, এই জিআরই ক্যালকুলেটর তো এত বড় জিনিস বসবে না। একটু ট্রাই করেন, চিন্তা করেন। আচ্ছা এই বড় সংখ্যাটার সাথে আমরা যদি 1 যোগ করে দেই তাহলে তো এটা 12,000 হয়। 12 হয়ে যায়, হ্যাঁ। তারপরে 12,000, তার মানে তা 12 দিয়ে ভাগ যায় নাকি? হ্যাঁ, তার মানে জাস্ট 1 কম আছে, তার মানে তার উপরে কত আছে আসলে, কম কত, উপরে কত থাকবে 11 ভাগ যায় না, মানে 11 রিমাইন্ডার, তাহলে রিমাইন্ডার কত 11। বুঝছেন কিভাবে চিন্তা করতে হবে? এখন যদি আপনি যদি বেসিক গুলো না জানেন, আপনি তো পরীক্ষা হলে ক্যালকুলেটরে বসাতে যাবেন, কিন্তু জিআরই ক্যালকুলেটর কি এত বড় সংখ্যা নিবে? ভাইয়া দ্রুত কিভাবে বললেন 11? আচ্ছা দেখেন তো স্পিডে কিভাবে বললেন? এত স্পিডে ওরা হয়তো জানে বা জানে না। আচ্ছা ঠিক আছে, এত স্পিডে কেমনে বলছেন বলেন, আনসার দেন। এটা আমি বলবো আর 1 যদি হইতো তাহলে তো আপনার না আপনি এত স্পিডে কেমনে বলছেন এটা জিজ্ঞেস করছে আর কি। নরমালি নতুন অবস্থায় তো বলে না। আমি ভাই আমি তো টিচার, আমি এই যে বিজনেস নেটটা পড়াই স্টুডেন্টদের, আর চাকরির কোচিং করাতাম আগে, এইজন্য। আচ্ছা ঠিক আছে, এখন বুঝতে পারছেন ওনার একটা চর্চায় ছিল। ঠিক আছে, সো আপনাদের ক্ষেত্রে এটাই, এর সমস্যা নাই, এগুলো তৈরি হয়ে যাবে। এবং আমি যে লেভেল থেকে পড়াচ্ছি আশা করি সবাই বুঝতেছেন তো নাকি? সবাই বুঝতেছেন? জি ভাই, আমি তো বাকিরা বুঝছেন? একটু বুঝে ট্রাই করেন তাহলে হবে। আচ্ছা সমস্যা নেই, আমরা এগুলো সবগুলোই করব, এখানে যতগুলো আছে সবই করব। ওকে, দেন এটার আনসার দেখেন 8 to the power 82। আমরা বলছি দেখেন, বলছে যে হোয়াট ইজ দ্য রিমাইন্ডার ওয়ান 3 to the power 82 ডিভাইডেড বাই 5। সো আমরা যখন এরকম কিছু আসবে আমরা সবসময় জাস্ট তাকে ইউনিট ডিজিটে কনভার্ট করে ফেলবো। কিসে? এই পাওয়ার যাই থাকুক তাকে ইউনিট ডিজিটে কনভার্ট করবো। আচ্ছা একে যদি ইউনিট ডিজিটে কনভার্ট করি কত আসবে বলেন তো? ইউনিট, শুধু এটা ইউনিট ডিজিট বের করেন সবাই, ইউনিট ডিজিট কত আসবে? পাওয়ারকে কত দিয়ে ভাগ দিব? 3 হলে পাওয়ারকে কত দিয়ে ভাগ দিব? 3 হলে 4 দিয়ে কত পর্যন্ত যাবে? 80 পর্যন্ত। বাকি থাকে কত? 2 স্কয়ার। 3 স্কয়ার মানে কত? 9/5। এবার রিমাইন্ডার কত হয়ে গেল? 4। সহজ হয়ে গেল না? বুঝতে পারছি সবাই কিভাবে করব? জাস্ট এই পাওয়ারটাকে রিমাইন্ডারে মানে ইউনিট ডিজিটে কনভার্ট করব, করার পরে দেন হচ্ছে যেটা ভাগ বলবে ভাগ দিয়ে করে দিব, শেষ রিমাইন্ডার। এটা কারো কোশ্চেন আছে?
নাই, যদি কোশ্চেন না থাকে এরকম আরো কয়েকটা দেখি ম্যাথ আছে কিনা। এই যে এটা when the remainder is 3 to the power 64 divided by 8 করেন। এই দুইটা করেন, আর হয়তো বা 5-6 মিনিট আছে, এটার মধ্যে যতটা করা যায় করেন। ওটা 64 না 1 61 64 3 to the power 64 divided by 8 ভাই কত আসে? কি হবে না आंसर হইলো। আচ্ছা আপনি সি হইলো, আর বাকিরা কোনো কিছু আসে কিনা, না হলে আমরা করে ফেলি। আচ্ছা 3 to the power 64 এর উপরে কত থাকে, কত উপরে কত দিব পাওয়ার? 7 হবে। পাওয়ার কত দিব? 1 দিব, কারণ 4 দিয়ে তো ভাগ যায়। কত দিব? 0 0 8। তাহলে 3 to the power 0 মানে কত? 1 1/8 1/8 মানে কি রিমাইন্ডার কত? 1 বোঝা গেছে? খেয়াল রাখবেন। ওকে এটা করেন, 8 এরটা। এটাও তো 1। রিমাইন্ডার 4 হয়। এই যে এটাকে জাস্ট হচ্ছে 8 8 কত যায়? 4 দিয়ে যায় না? যায়। তাহলে 8 কিউব ডিভাইডেড বাই 7। 8 কিউবের ভ্যালু কত? ও 8 কিউব 64। 8 কিউবের ভ্যালু কত? 512 512 কে 7 দিয়ে ভাগ দেন, কত পর্যন্ত রিমাইন্ডার থাকে কত দেখেন? রিমাইন্ডার 1 থাকে ভাইয়া, 1 থাকে না। 511 পর্যন্ত যাবে। এখন জিনিসগুলো কি ক্লিয়ার? আজকে যা পড়াইছি 8 কিউব কি হলো? 843 8 কিউব কি হলো? কেউ একজন বলেন, নিজেকে রিফ্রেশ করেন। ভাইয়া ওই যে আমি কি বলি, এই যে 43 কে 4 দিয়ে ভাগ দিবেন, ভাগ দেওয়ার পরে ভাগ শেষ আছে 3, এই 3 8 এর উপর পাওয়ার যাবে, যেহেতু ইউনিট ডিজিট বের করতেছি আমরা, এজন্য 8 কিউব। ক্লিয়ার? ওকে ঠিক আছে। এখন আমরা যা পড়াইছি আমরা শুনুন, আমরা কেএমএফ এর যেগুলো পড়বো, এই যেগুলো সবই আপনাদের হোমওয়ার্ক থাকবে, এই শীটটাই পুরোটাই থাকবে। কখন? আজকে না। আমাদের সিস্টেম হয় এরকম যে আমরা 2টা করে চ্যাপ্টার পড়ি, দেন ওটার উপরে যত কেএমএফ এর মধ্যে আছে সব একসাথে পিডিএফ করা থাকে, সেগুলো আমরা হোমওয়ার্ক আকারে দিই, সেটা করি। সো আমরা কেএমএফ যেটা প্র্যাকটিস করি প্রথমে, সেটা হচ্ছে জিআরই কোয়ান্টি স্কুল, তাদের ওয়েবসাইটটা ফলো করে আর কি। তারা এখানে ছবিটা দিয়ে রাখছে বিধায় এখানে পড়ি, কারণ আমরা মেইনলি হচ্ছে এই কি বলে কেএমএফ ওয়েবসাইটে পড়তে গেলে আমাদের একটু অস্বস্তি লাগে, বারবার হচ্ছে এই চেঞ্জ করা, এই জন্য। এখন আমরা এখান থেকে পড়বো। আপনাদের যেটা আমি শেষ করি, আপনাদের যেটা সেটা হচ্ছে আপনাদের কি নিয়ে পড়তে হবে সেটা প্যারা নেই। আপনাকে আজকে যা ক্লাস করেছি সেটা করবেন, ভিডিওটা দেখবেন, দেন হচ্ছে আপনাকে যে হোমওয়ার্ক আমি লিখে দিব কি বলে মেসেঞ্জারে, এটা পড়বেন এক্সট্রা না। যেমন আপনি নেক্সট পরশুদিন ক্লাস করবেন ভার্বালের, আমি আজকে ক্লাসের পরে ক্লাসের ভিডিও এবং ভার্বালের হোমওয়ার্ক দিয়ে দিব। আপনার কাছ থেকে ভার্বালের হোমওয়ার্ক করা এবং আজকে যা পড়ছেন তার রিভিশন দেওয়া। পরবর্তী দিন আবার একদিন গ্যাপ থাকবে, কোয়ান্টের পড়া দিব, কোয়ান্টের পরে আসবেন। কোয়ান্টের এই যে কিছু ম্যাথ দিব এরকম কেএমএফ এর সহ সবগুলো, সেগুলো করবেন। আর নিজ দায়িত্বে যদি করতে চান যে আমি হচ্ছে এই টপিকের উপর করতে যাবো, তখন জিআরই কোয়ান্টি স্কুল তাদের এখানে যাবেন ওয়েবসাইটে, এটা এখন ব্লক হয়ে আছে, সেখানে গেলে ওইখানে হচ্ছে কেএমএফ এর কিছু কেএমএফ সেকশনে গেলে স্পেশাল এক্সারসাইজ 1 এটা আমি দিয়ে দিব না। আপনাদের কোথায় দিব? আপনাদের সুন্দর করে এই যে আপনাদের ডক ফাইল এখানে লিংক আকারে দিয়ে দিব না, ওইখান থেকে আপনারা নিজ দায়িত্বে করে এসেন, এটা করে ফেলেন। বাট এটা আমি হোমওয়ার্ক হিসাবে পরেই থাকবে, এই যে নেক্সট কোয়ান্ট ক্লাসের আগে নেক্সট ক্লাস থাকবে ভার্বালের হোমওয়ার্ক দিব, সেগুলো করে আসবেন। আমি কি বুঝাইতে পারছি আপনাদের হোমওয়ার্ক কি? ভাইয়া এটা কি হচ্ছে আপনি গুগল ড্রাইভে দিয়ে দিবেন? এগুলো থাকবে এই যে আপনার এইখানে এই যে অ্যাক্সেসটা, এটা তো সবাই পাইছেন তাই না? জি ভাইয়া। এখানে থাকবে, পাশাপাশি আপনাকে আমি হচ্ছে আপনাদের যে রিসোর্স গ্রুপ সেখানে আমি অ্যানাউন্সমেন্ট করে দিই। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, সো আশা করি কারো কোনো অবজেকশন নাই, কোশ্চেন নাই। এখন কোশ্চেন থাকলে বলতে পারেন। আমার একটা কোশ্চেন আছে, 5 এর আমরা যে 3টে চ্যাপ্টার হোমওয়ার্ক করছি ওইগুলোর সলিউশন কি নেক্সট ক্লাসে হবে? না, ওইগুলো সলিউশন তো দিয়ে দিলাম না ভিডিওটা, তাহলে আর সলিউশন কি দরকার? এখন আমাদের তো অন্য যদি কোনো প্রবলেম থাকে সেটা ডিসকাশন গ্রুপে দিবেন ছবি তুলে, যে ভাই এই জিনিসগুলো প্রবলেম, দেন নেক্সট ক্লাসের প্রথম দিকে ওগুলো আলোচনা করে দিব। মানে এটা 5 এলবির জন্য আলাদা কোনো ক্লাস হবে না। আমরা এইভাবেই হচ্ছে বেসিক আপনাদের 5 এলবির রেকর্ডিং হিসেবে, এই জন্য বলছি হোমওয়ার্ক খুব ইম্পর্টেন্ট, বাসার কাজ করবেন, রেকর্ডিংটা দেখে আসবেন।
কথা বুঝছেন? রেকর্ডিং দেখে সব সলভ করে আসবেন, যদি এরপরে কোনো প্রবলেম থাকে সেটা নিয়ে আসবেন। জি, আমার এরপরে কিছু প্রবলেম আছে, এগুলো কি আমি ডিসকাশন গ্রুপে ছবি এটা ডিসকাশন গ্রুপে দিবেন, হ্যাঁ ডিসকাশন গ্রুপে দিবেন, ঠিক আছে? ছবি তুলে দিয়ে দিবেন যে এটা প্রবলেম, দেন আমি আমার সময় মতো দিয়ে দিব, অথবা ক্লাসের আগে এটা মনে করে দিবেন যে ভাই আমি ডিসকাশন গ্রুপে কিছু মত দিয়েছিলাম সেটা আলোচনা করে দেন, এভাবেই যাবে, ঠিক আছে? জি, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোশ্চেন? কারো কোশ্চেন না থাকলে তাহলে আমরা এই পর্যন্তই রাখতে পারি। আমাদের দেখা হবে তাহলে নেক্সট পরশু দিন, আমি হোমওয়ার্ক যা দিব সেগুলো করে আসবেন, ঠিক আছে?